তো বন্ধুরা, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার চলে আসলাম। আসলে ব্যস্ততার মাঝে এভাবে হয়ে উঠছে না ক্লাসগুলো কন্টিনিউ করা। তো আজকের ক্লাসটা একটু লম্বা হবে এবং আমরা ডিরেক্টলি লোকাল এসইওর যে আমাদের সেকেন্ড পার্টটা ছিল, আই মিন ওয়েবসাইট রিলেটেড যে এসইও অ্যাক্টিভিটি, সেটা আমরা কিভাবে করব সেই মুখ্য ব্যাপারটা আজকের থেকে আলোচনা হবে। যেহেতু গুগল বিজনেস প্রোফাইল আমরা অনেক আগেই শেষ করে এসেছি, তারপরে আমরা ওয়েবসাইট নিয়ে একটু কথা বলছিলাম যে লাইক দ্যাট যারা একেবারে বিগিনিং লেভেলে আছেন তারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন। একটা ওয়েবসাইট তো লাগবে এসইও প্র্যাকটিস করা। সো ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে আপনি সেখানে কিভাবে আপনার ওয়েবসাইটের ভিতরে যে লোকাল এসইওর যে সেগমেন্ট গুলো আছে সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা আমরা আলোচনা করব। তো গতানুগতিক ভাবে আমরা আলোচনা করেছিলাম যে ওয়েবসাইটে কিন্তু আমাদের আহ, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এটা ভাগ বলা যাবে না, তিনটা আলাদা আলাদা কাজের সমন্বয়ে এটাকে কাজের ডিফারেন্টের উপরে ভিত্তি ভিত্তি করে আলাদা আলাদা সেগমেন্ট করা হয়েছে। যেমন অন পেজ এসইও বলা হয় একটা সেগমেন্টকে, একটা সেগমেন্টকে বলা হচ্ছে অফ পেজ এসইও, একটা সেগমেন্টকে বলা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই তিনটা সেগমেন্ট যদি আপনি একসাথে করেন, কম্বাইন করেন, ইটস কল ওয়েবসাইট এসইও, তাই না? এবং জেনারেল এসইও তে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের এই তিনটা আলাদা আলাদা সেগমেন্ট নিয়ে জাস্ট কাজের সুবিধার্থে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যে এখন কথা হচ্ছে আজকে আমরা অন পেজ এসইও নিয়ে কথা বলবো, জাস্ট বোঝার সুবিধার্থে। এটা কোনো অফিসিয়াল ডেফিনেশন না যে আমি যেটা এখন বলতে চাচ্ছি। অন পেজ এসইও, অন মানে বুঝে নেবেন একটা ওয়েবসাইটের উপরে আমরা যা কিছু দেখতে পাই, ইটস কল ওয়ান পেজ এসইও। আর অফ পেজ এসইও বলতে কি বুঝি? একটা ওয়েবসাইটের বাইরে, এখানে ওয়েবসাইটের সাথে কোনো সম্পর্ক না, শুধু ওয়েবসাইটের আমাদের ওয়েবসাইটের যে পার্টিকুলার ইউআরএল গুলো যেটা আমরা র্যাঙ্কিং করতে চাই, ওই ইউআরএল গুলোকে মার্কেটিং করা। ওয়েবসাইটের বাইরে যেসব আপনার প্রফিটেবল বলা যায় যে অন্য অন্য যেসব রিসোর্স আছে সেখানে যে মার্কেটিং করা। আর টেকনিক্যাল এসইও কি জিনিস? একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে যেটা কিনা আমাদের এসইও তে ভূমিকা নেয়, সেই সেগমেন্ট গুলোকে কনফিগার করাকে আমরা টেকনিক্যাল এসইও বলতে পারি। তো আজকের আমরা অন পেজ এসইও নিয়ে কথা বলবো। দেখেন এখানে আমি ছয়টা আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলবো অন পেজ এসইওর ভিতরে। অ্যাকচুয়ালি এটা ছয়টা কিন্তু নয়, এটাকে যদি আমি আলাদা আলাদা করে সব ডিফাইন করতাম তো হয়তো বা এর ভিতরে 25-26টার মতো আলাদা আলাদা সেগমেন্ট বেরিয়ে আসতো। ঠিক আছে, এটা বিভিন্ন ব্লগার বিভিন্ন ভাবে বাড়িয়ে চড়িয়ে একটু লেখে। অ্যাকচুয়ালি সেভাবে লিখতেও হয়, কিন্তু আপনাদের সামনে তো আমি 20-25টা সেগমেন্ট দেখালে মাথা নষ্ট হয়ে যাবে। মাথা নষ্ট হওয়ার মতো কোনো ব্যাপার নয়। আমরা দেখুন অন পেজ এসইওর ক্লাসটা আজকের এটা প্রায় দুইটা তিনটা টপিকে ভাগ করবো। প্রায় আজকের ক্লাসটা 1 ঘন্টার মতো হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। আমি একটু কথা বলি। বর্তমান যারা একদম বিগিনিং, তাদের এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপে বাংলাদেশে অনেক এসইও গ্রুপ আছে, সেখানে করে কি যে বিভিন্ন টুলস দিয়ে এসইও করা যায়। ওয়ান পেজ এসইও জাস্ট ওই টুল দিয়ে এসইও করে তার স্ক্রিনশট এনে দিয়ে দেয়। অনেকে আক্স করে যে এইটা দিয়ে কি আমি আর ওয়েবসাইট র্যাঙ্কিং করবে? দেখুন, এসইওটা বিভিন্ন টুলস আছে সেখানে। ওরা কিছু প্যারামিটার দেয় যে যদি এসইওটা ফিল আপ করা হয়, ওদের টুলস এর যে গাইডলাইন দিবে সেই গাইডলাইন অনুযায়ী যদি আপনি কাজ করেন, ওরা গ্রিন সিগন্যাল দিবে, রেড সিগন্যাল দিবে। অ্যাকচুয়ালি ওই টুলস গুলো গ্রিন সিগন্যালটা এসইও ডিফাইন করবে না। এসইওটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এখানে আপনার মার্কেট রিসার্চ করতে হবে যে কোনো একটা বিজনেসের জন্য। কম্পিটিটর কি কাজ করতেছে, কম্পিটিটর কোন অবস্থানে আছে, তারপরে আপনার একটা মাইন্ড গেম সেট করতে হবে যে আমি এইভাবে আগাতে চাই, এইভাবে আমার কম্পিটিটরকে টপকাতে চাই। সো ওই মাইন্ড গেম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কোনো টুলসের গ্রিন বাতি জ্বালানোর চক্করে আমরা পড়বো না। এই জন্য আমি একদম প্রথমে এই অন পেজের যে বেসিক আলোচনাটা আমি আগে আগে করবো। আমাদের বি কেয়ারফুল, কোন টুলস যে আমরা ব্যবহার করবো, যেহেতু ওয়ার্ডপ্রেস বেস টুলগুলো হয়, এই টুলগুলোর গ্রিন বাতি জ্বালানোর চক্করে আমরা পড়বো না। আমরা কনসেপ্টটা বুঝবো, তাহলে আমরা কেবল একটা কমপ্লিট এসইও করতে পারবো। দেখেন অন পেজ এসইও আমরা যেটা বলছি, জেনারেলি এই যে যেমন আমি আমার ওয়েবসাইটের ভিতরে যদি যাই, এই ওয়েবসাইটের উপরে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এখানে একটা মনে করেন অন কাইন্ড অফ টাইটেলের মতো লেখা আছে, এখানে একটা ছবি আছে, এখানে কিছু আপনার টেক্সট লেখা আছে, হ্যাঁ, এইচটিএমএল কন্টেন্ট লেখা আছে। সো এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে একটা ভিডিও থাকতে পারতো যদিও নেই। হ্যাঁ, এখানে কতগুলো ছবি আছে। হ্যাঁ, আবার এখানে কতগুলো সেগমেন্ট আছে। তো
তো এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি শুধু এগুলোই নয়, আরো কিছু কিছু অংশ আছে, এইগুলো নিয়ে গুগলের গাইডলাইন অনুসারে কাজ করার প্রক্রিয়াটাকে আমরা বলবো অন পেজ এসইও, পার্টিকুলার এই অংশটুকু, তাই না? তো আমরা একটু অন্যভাবে, একটু নাটকীয় ভাবে বোঝার চেষ্টা করি। আমাদের এসইওর মূল গোল ছিল কি, আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং ওই কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটের পার্টিকুলার কোনো পেজ, মানে আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে আমাদের অপটিমাইজেশন করতে হবে। উদ্দেশ্য কি, ইউজাররা যখন ওই পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে আমাদের গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সার্চ করবে, তখন গুগল সার্চ বক্সকে সার্চ করবে, তখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যেন আমাদের ওই পার্টিকুলার ওয়েব পেজটা র্যাঙ্কিং করে, রাইট? তো আমরা মনে করেন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই এখানে, কি লিখে সার্চ দেওয়া যেতে পারে, হোয়াট ইজ এসইও লিখেই আমরা সার্চ দিই, অথবা হোয়াট ইজ অন পেজ এসইও, হোয়াট ইজ অন পেজ এসইও লিখে আমরা সার্চ দিই। তো গুগলের সার্চ বক্সে যদি আমরা হোয়াট ইজ অন পেজ এসইও লিখে, যেটা লিখে আমরা সার্চ দিলাম, এটা তো আমরা কিওয়ার্ড বলি, সবাই আমরা জানি কিওয়ার্ড অথবা কোয়েরি। কিওয়ার্ড সার্চ দিলে গুগল আমাদের রিলেভেন্ট কিছু রেজাল্ট দেখায়, যে পেজের মাধ্যমে গুগল আমাদের রেজাল্টটা দেখাচ্ছে, এটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা নিয়ে আমি কথা বলবো না, আমার ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও আছে এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের কোন অংশটুকুকে কি বলা হয়, এটা আপনারা সবাই দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে অর্গানিক ভাবে 10টা রেজাল্ট দেখায়, তাই না? প্রত্যেকটা রেজাল্টকে আমরা বলি স্নিপেট প্রিভিউ। জাস্ট এতটুকুই আমি কথা বলবো। এখানে 10টা স্নিপেট প্রিভিউ আমরা এইভাবে দেখতে পাবো। ক্লিয়ার? তাহলে দেখেন 10টা স্নিপেট প্রিভিউতে, প্রত্যেকটা স্নিপেট প্রিভিউতে কি কি দেখাচ্ছে। ফার্স্ট অফ অল, এই যে এটাকে বলা হয় ফেভ আইকন, ফেভ আইকন দেখাচ্ছে। 2 নম্বরে দেখাচ্ছে ওয়েবসাইটের নেম। 3 নম্বরে দেখাচ্ছে ইউআরএল। 4 নম্বরে দেখাচ্ছে টাইটেল। আর 5 নম্বরে দেখাচ্ছে, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই যে শর্ট ডেসক্রিপশন, এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো আমরা মোটামুটি একটু একটা ধারণা করে নিতে পারি যে গুগল যেহেতু একদম প্রথমে তার ইউজারকে এই 5টা জিনিস দেখাচ্ছে, তাহলে গুগল র্যাঙ্কিং এর জন্য এই 5টা জিনিসকে বর্তমান বেশি প্রায়োরিটি দিচ্ছে। একটা ইনিশিয়াল ধারণা কিন্তু আমরা করে নিতে পারি, রাইট? তো প্রথমে দেখেন, এই যে আমরা এগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথমে যে ব্যাপারটা, এই যে ফেভ আইকন, এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট পার্টে, এটা যে সরাসরি এসইওর অংশ সেটা আমি বলতে চাচ্ছি না, তবুও এটা আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো, দেখার চেষ্টা করব। ফেভ আইকন, দেন তারপরে চলে আসে যে ওয়েবসাইটের নেম। সিরিয়াসলি, ওয়েবসাইটের নেম ডিরেক্টলি কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর নয়, ঠিক আছে? আমরা চাইলে ইচ্ছা মতো ওয়েবসাইট নেমকে একটা র্যাঙ্কিং ফ্যাক্টর রাতারাতি তৈরি করতে পারি না, এর পিছনে একটা বিশাল বড় কর্মযজ্ঞ আছে। এসইও তে একটা টার্ম আছে, আপনারা একটু পড়ে দেখবেন, ই ই এ টি। এটা 2021 সালের দিকে এই টার্মটা চলে আসে, এসইও একটা আপডেট চলে আসে। এই ই ফর এক্সপার্টিস, এই ই ফর এক্সপেরিয়েন্স, এ ফর অথরিটি, আর টি ফর ট্রাস্টওয়ার্দি। এটা অ্যাকচুয়ালি আপনার ব্র্যান্ড নেমের উপরে একটা ইফেক্ট করে। ক্লিয়ার? ব্র্যান্ড নেমের উপরে একটা ইফেক্ট করে। গুগল দেখে আপনি যে টপিক নিয়ে লেখালেখি করতেছেন, যে নিশ নিয়ে লেখালেখি করতেছেন, যে নিশ নিয়ে কাজ করতেছেন, সেটার উপরে আপনি কতটা এক্সপার্ট, ঠিক আছে? আপনি কতটা এক্সপার্ট এবং আপনার কতদিনের এক্সপিরিয়েন্স আছে। যদি আপনার একটা, ওরা যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে আপনি ডেফিনেটলি একজন এক্সপার্ট ব্যক্তি এই ইন্ডাস্ট্রিতে এবং আপনার 2-5 বছরের একটা অভিজ্ঞতা আছে, তাহলে গুগল ভাবে যে আপনি এই ইন্ডাস্ট্রি একজন অথরাইজ ব্যক্তি, আপনাকে একজন অথরাইজ মানুষ হিসেবে মনে করে এই ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, এবং আপনার অপিনিয়নকে তারা গুরুত্ব দেয়, ভ্যালুয়েট করে। তখন গুগল আপনাকে বিশ্বাস করতে শুরু করে, টি ফর ট্রাস্টওয়ার্দি, আপনাকে বিশ্বাস করতে শুরু করে। তো রাতারাতি কিন্তু একটা ওয়েবসাইটের ব্র্যান্ড নেম গড়ে ওঠে না, একটা বিজনেসের ব্র্যান্ড নেম গড়ে ওঠে না। যদি আমি একটু খুব সহজে বিজ্ঞাপন এই বোঝানোর চেষ্টা করি, ধরেন এই দুটো ওয়েবসাইটের বয়স মনে করেন 2 ইয়ার, এটাও 2 ইয়ার, এটাও 2 ইয়ার, এটা ওয়েবসাইট এ, এটা ওয়েবসাইট বি। ওকে, তো এই ওয়েবসাইটে শুধুমাত্র মনে করেন যে কি বেবি ডায়াপার, বি ডি, বেবি ডায়াপার নিয়ে এখানে লেখালেখি হয়। কথার কথা, এখানে মনে করেন 1001 কে কন্টেন্ট আছে। 1K কন্টেন্ট মানে 1000 লিঙ্ক আছে, মনে করেন এখানে 1000টা পোস্ট করা হয়েছে এখানে।
ওকে, এই একটা বি ওয়েবসাইটে মনে করেন এখানে 5,000 লিঙ্ক আছে, মানে 5,000 পোস্ট করা হয়েছে। এ বেবি ডায়পার নিয়ে লেখে, ডগ ফুড নিয়ে লেখে, ক্যাট ফুড নিয়ে লেখে, ভুগরি চুগরি আর যা কিছু আছে, জন্মদিন মৃত্যুদিন সবকিছু, গিফট টিফট নিয়ে, মৃত্যুদিনের গিফট টিফট যা কিছু আছে সবকিছু নিয়ে এর ওয়েবসাইটে লেখে। ডেফিনেটলি এর ওয়েবসাইটে কিন্তু 5,000 ইউআরএল আছে, তার মানে কি অবশ্যই একটা রিসোর্সফুল ওয়েবসাইট। কিন্তু বিশ্বস্ততার দিক থেকে গুগল কিন্তু 1 নম্বর ওয়েবসাইটটাকে ডেফিনেটলি বেশি প্রায়োরিটি দিবে। যখন আপনি বেবি ফুড রিলেটেড কোনো কিছু লিখে সার্চ দিবেন, গুগল দেখবে কোন ওয়েবসাইটটা বেবি ফুড নিয়ে লিখছে। এই ওয়েবসাইটও বেবি ফুড নিয়ে লিখছে, বি ওয়েবসাইটও বেবি ফুড নিয়ে লিখছে, কিন্তু গুগল এই ওয়েবসাইটটাকে বেশি প্রায়োরিটি দিবে। কারণ কি, এই ওয়েবসাইটের একটা পার্টিকুলার বিষয়ের উপরে এক্সপেরিয়েন্স আছে। ক্লিয়ার? আর এ তো খিচুড়ি, কারণ এই বেবি ফুড নিয়ে লিখতেছে, ডগ ফুড নিয়ে লিখতেছে, ক্যাট ফুড নিয়ে লিখতেছে, বেবি ডায়াপার নিয়ে লিখতেছে, হ্যাঁ, ইচ্ছা মতো লিখতেছে। মানে এর কিন্তু আলটিমেট কোনো ভিশন নেই এবং আলটিমেট কোনো এক্সপেরিয়েন্স নেই। লাইক দ্যাট গ্রাম্য ডাক্তারের মতো, ডায়রিয়ারও আপনার স্যালাইন দিবে, আবার মাথা ব্যথা হলেও দিবে, আপনার যদি পায়ে কোথাও গ্যাংগ্রিন হয়ে পচে যায় সেখানে অপারেশন করার জন্য সে ছুরি কাছে নিয়ে চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার মানে যার পরে রেজিস্টার্ড ডক্টর, যে কিনা পার্টিকুলারলি আপনার যদি নিউরোসার্জন হয় তো শুধু নিউরোলজিস্ট নিয়ে কথা বলবে, মেডিসিন হলে মেডিসিন নিয়ে কথা বলে, ডেন্টাল হলে ডেন্টিস্ট আপনার দাঁত নিয়ে কথা বলবে, দাঁতের কোথায় কি সমস্যা। সো গুগল অবশ্যই, আপনি যদি এই রিলেটেড বেবি ডায়াপার নিয়ে আমরা কথা বলছিলাম, তাহলে বেবি ডায়াপার এই ওয়েবসাইট যেহেতু পার্টিকুলারলি একটা টপিকের উপরে নিয়ে লেখালেখি করে, তো গুগল তাকে বেশি মনে করবে এক্সপার্টিস, এবং অবশ্যই এই ইন্ডাস্ট্রি তার একটা সুনির্দিষ্ট এক্সপিরিয়েন্স আছে, এবং একে অবশ্যই এই ইন্ডাস্ট্রি একজন অথরাইজ ব্যক্তি হিসেবে কাউন্ট করা যায়। ক্লিয়ার? এবং গুগল তাকে আলটিমেটলি ট্রাস্ট করবে এবং গুগল তাকে র্যাঙ্কিং দেওয়া শুরু করবে। সো এই যে ব্র্যান্ডিং মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই জন্য কিন্তু এখন দেখবেন এই যে এটা অনেক আগের থেকে সোশ্যাল মিডিয়া কিন্তু সব সব ব্লগাররা, মানে সব এসিও এক্সপার্টরা যারা ডমিনেটিং এসিও গাই আছেন, তারা কিন্তু সবাই বলে যে সোশ্যাল মিডিয়া ডিরেক্টলি এসইও তে কোনো র্যাঙ্কিং করে না, কিন্তু সোশ্যাল মিডিয়া পরোক্ষভাবে এসইও তে একটা ইম্প্যাক্ট করে। কিভাবে? আপনার একটা ওয়েবসাইট আছে, ধরেন সেমরাশ ওয়েবসাইটের মালিক আপনি, এখানে যে সেমরাশ দেখতে পাচ্ছি, তো আপনার ফেসবুক পেজ আছে, টুইটার, নট টুইটার, এক্স হ্যান্ডেল আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে, যা কিছু আছে সব জায়গায় আপনি রেগুলার কন্টেন্ট দিচ্ছেন, রেগুলার সেখান থেকে একটা ইন্টারাকশন হচ্ছে, লাইক ফলো শেয়ার কমেন্ট হচ্ছে। গুগল এইগুলোকে যখন দেখবে তখন গুগল বিশ্বাস করবে ইউ আর দ্য রাইট গাই, আপনার এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিস আছে, আপনি যথেষ্ট মানুষের সাথে ইন্টারাকশন করতেছেন, আপনার এখানে রিলেভেন্ট এক্সপেরিয়েন্স আছে, এবং গুগল আপনাকে একটা অথরিটি লেভেলে চিন্তা করবে। কেন অথরিটি? কারণ আপনি রেগুলার ইন্টারাক্ট করতেছেন হাজার হাজার মানুষের সাথে। সো গুগল তখন আপনাকে বিশ্বাস করা শুরু করবে। সো ডিরেক্টলি সোশ্যাল মিডিয়া এইভাবে পরোক্ষভাবে এইভাবে হেল্প করে আমাদের ব্র্যান্ডিং এর জন্য। সো ইএটির উপরে সবাই এটা নিয়ে আলাদা একটা কোর্স হয়, আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করে দেখবেন ইইটি কিভাবে ব্যাপার করে। সো আমরা এটা চাইলে এক রাতে এটা শিখতে পারবো না, তাই না? তো এক রাতে আমরা অবশ্যই কিভাবে আমাদের এই যে ধরেন ইউআরএল কিভাবে দিতে হয় সেটা আমরা শিখতে পারবো, কিভাবে টাইটেল দিতে হয় সেটা আমরা শিখতে পারবো, কিভাবে এই যে মেটা ডেসক্রিপশন দিতে হয়, এই তিনটা চারটা অংশ আমরা কিভাবে দিতে হয় সেটা আমরা শিখতে পারবো। এখানে মেইনলি এই তিনটা অংশ বেশি গুরুত্বপূর্ণ, ইউআরএল, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। ডেফিনেটলি এই যে ফেভ আইকন এটাও গুরুত্বপূর্ণ, তবে ফেভ আইকনটা একদম ডেভেলপমেন্ট পার্ট চলে আসে, যদিও আমরা সেটা নিয়ে কথা বলবো, টেনশন নেই। ওকে, সো আমরা দেখে আসি যে এই তিনটা অংশ আমরা কিভাবে লিখি। এই তিনটা অংশকে আবার একসাথে বলা হয় মেটা ট্যাগ। ওকে, মেটা ট্যাগ আর একটা আছে যেটাকে বলা হয় হেডিং, হেডিং ট্যাগ, ওটাও মেটা ট্যাগের অংশ। সো আমরা যদিও তিনটা আলাদা আলাদা করে আমি এখানে আলোচনা করব। এর নিচে দেখেন 2 নম্বরে হেডিং ট্যাগ বলা হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। তো এটা অ্যাকচুয়ালি এই যে মেটা ট্যাগ বলতে চারটাই মেটা ট্যাগ, হ্যাঁ, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন অ্যান্ড হেডিং ট্যাগ, এই চারটাই মেটা ডেসক্রিপশন। তো আমি আলাদাভাবে দিয়েছি জাস্ট বোঝানোর জন্য ইজিলি। তো মেটা ট্যাগ অপটিমাইজেশন করার সময় ফার্স্ট অফ অল আমাদের টাইটেল অপটিমাইজেশন কিভাবে করব আমরা আমরা আচ্ছা, আমার একটা চেকলিস্ট করা আছে, আমি সেখানে যাই। ওকে, তো ফার্স্ট অফ অল এখানে গল্প কোথায় অন পেজ এসইও অপটিমাইজেশন, আমি এটা আপনাদের ইয়াতে দিয়ে দিব, আই মিন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে বাংলায় একটা ব্লগ লেখা আছে, আমার লেখা সেকেন্ড বাংলা ব্লগ, এবং এটাই সেকেন্ড এবং এটাই শেষ বাংলা ব্লগ। এখানে আমি লিখেছিলাম যে কিভাবে আপনি অন পেজ এসইও করতে পারবেন, হুবহু এর ভিতর থেকে আলোচনা করবো। সো আপনারা চাইলে
এই কন্টেন্টটা একটু পড়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা আছে এবং আমি এটা দিয়ে দিব আপনাদের ডেসক্রিপশন বক্সে। ওকে, তো আমরা নেক্সট চলে যাই। দেখেন এখানে তিনটা অংশ আমাদের খুব সুন্দরভাবে বলা আছে। প্রথমত কি বলছি, যে মেটা ট্যাগ অপটিমাইজেশন। দেখেন কি বলছে, মেটা ট্যাগের ভিতরে টাইটেল নিয়ে যদি আমরা আলোচনা করি, ফার্স্ট অফ অল দ্য টাইটেল ট্যাগ শুড বি 60 থেকে 65 ক্যারেক্টার অ্যান্ড 512 পিক্সেল লেন্থ। অবশ্যই আপনার যে টাইটেলটা আপনি নির্বাচন করবেন সেটা অবশ্যই আপনার 60 থেকে 65 ক্যারেক্টার এবং একই সাথে 512 পিক্সেল লেন্থ হতে হবে। ক্লিয়ার? এটা কিভাবে মাপবেন? দেখেন এটা মাপার জন্য অনেকগুলো টুলস আছে। যে আমরা কি নিয়ে আর কথা বলছিলাম, হোয়াট ইজ অন পেজ এসইও, তাই না? তো এখানে যে টাইটেল গুলো আমরা দেখতে পাচ্ছি, মনে করেন যে কোনো একটা টাইটেল, এই টাইটেলটা আমরা মাপতে চাই যে এখানে কত ক্যারেক্টার আছে, কত পিক্সেল আছে। তো এরকম অনেকগুলো টুলস আছে, ক্যারেক্টার কাউন্টার লিখে সার্চ দিবেন, চলে আসবে। সো একটা ক্যারেক্টার কাউন্টার আছে, একটা পিক্সেল কাউন্টার আছে আমার ইয়ে করা। সো নো রেসপন্ড, হয় নট। আমরা অন্য একটা টুল খুঁজে বের করার চেষ্টা করি, ক্যারেক্টার কাউন্টার এখানে যাই। জাস্ট আপনি আপনার টাইটেলটা এখানে দিয়ে দেন, দেন এখানে দেখেন এই যে ক্যারেক্টার 50, ও মাই গড, নট 50, এই যে কত, 51 ক্যারেক্টার হয়ে গেছে, রাইট? তার মানে এটা কিন্তু আমাদের এই যে প্রথম যে অংশটা এটা মিট করে 60 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আছে। মানে কি 60 থেকে 65 এর মধ্যে হতে হবে না, ম্যাক্সিমাম 65 হতে পারে। এটা যদি এর নিচে হয় সমস্যা নেই, তবে হ্যাঁ 35-40 ক্যারেক্টারের উপরে রাখা স্মার্ট আর কি, একবার বেশি ছোট দেওয়াটা বেটার হয় না। এবং একই সাথে 512 পিক্সেল হতে হবে। যে কোনো একটা পিক্সেল মিটার লিখে সার্চ দিবেন, যে কোনো একটা পিক্সেল টুল চলে আসবে। দেখেন এটা কত, 403 পিক্সেল। একটু মনোযোগ দেন এখানে, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তাদের এইগুলো খুব একটা প্রয়োজন হবে না। যে ওয়ার্ডপ্রেসে আমরা যে টুলস গুলো ইউজ করব, ওই টুল দিয়ে আমরা এই কাজগুলো সিরিয়াসলি করতে পারবো। কিন্তু ওয়ার্ডপ্রেসের বাহিরে যে ওয়েবসাইট গুলো আছে, যেমন আমি এখন রিসেন্টলি দুটো ওয়েবসাইট নিয়ে কাজ করছি। একটা হচ্ছে একটা বিজনেস ই কমার্স, লাইক দ্যাট ওয়াকি টকি ইয়া করে। আর একটা বিজনেস তারা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং করে। তো দুইটাই কিন্তু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট না। তবুও সেখানে আমাকে যখন টাইটেল দিতে হয়, মেটাডেস্ক টাইটেল দিতে হয়, এগুলো দিতে হয়, তখন কিন্তু আমাকে এইসব টুল দিয়ে মেপে মেপে দিতে হয়। ওখানে কিন্তু ডিরেক্টলি মাপার মতো এতটা ডাইনামিক ভাবে ওয়েবসাইট গুলো ডিজাইন করা নয়। সো বি কেয়ারফুল, এই টুলস গুলোর সাথে আপনার একটু পরিচিত হওয়া উচিত। এবং একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, কিছু কিছু ক্যারেক্টার আছে যাদের পিক্সেল কম বেশি হয়। হ্যাঁ, যেমন আপনি যদি দেখেন, এখানে আমি একটা দিলাম এর পিক্সেল কত, 9। আপনি যদি দেন বি, দেখেন বি এর পিক্সেল কত হবে, 11। ঠিক আছে? এই জন্য শুধুমাত্র ক্যারেক্টারটা যদি মিট করে, আপনি ধরে নেবেন না পিক্সেলটাও মিট করছে। একই সাথে ক্যারেক্টার এবং পিক্সেল দুটাই এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাহলে কি হবে? তাহলে টাইটেলটা এই যে দেখেন এখানে, এই যে টাইটেলের সামনে ডট 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 এলিপসিস চলে আসবে, যেটা গুগল ডাজন্ট লাইক দ্যাট। গুগল এটা পছন্দ করে না। গুগল কি বলছে? গুগলের কথা হচ্ছে, ভাই তুমি যে টাইটেলটা দিচ্ছ ইটস ওকে, তুমি একটা 17 মাইল লম্বা টাইটেল দাও, এটা তোমার ব্যাপার। কিন্তু আমার ক্যাপাসিটি এতটুকু, আমি এর বাইরে আমি দেখাতে চাই না। এখন গুগলের সাথে আপনি দ্বন্দ্ব করবেন না, গুগলের লজিক আছে। গুগল কি চায়? গুগল চায় যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমি একটা এই লিমিটের ভিতরে একটা টাইটেল দিতে চাই, যেন আমার ইউজাররা খুব কমফোর্টলি, খুব শর্ট টাইমের ভিতরে আমার টাইটেলটা দেখে আমার কন্টেন্টের ওভারভিউ সম্পর্কে বুঝতে পারে। তুমি রেল লাইনের মতো লম্বা একটা টাইটেল দিবা, আর আমার ইউজার তোমার টাইটেল পড়ে বুঝতে বুঝতে তো সূর্য ডুবে যাবে। সো নো, টাইটেল দিতে হবে শর্ট, যেটা কিনা অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, যেটা পড়ে তা আপনার কন্টেন্টের ওভারভিউ সম্পর্কে আমার ইউজাররা বুঝতে পারে। ক্লিয়ার? সো আমরা যদি এটা না মানি, গুগল এটা পছন্দ করবে না। দেন টাইটেলটা অবশ্যই মিনিংফুল হতে হবে অ্যান্ড শুড প্লেস দ্য কিওয়ার্ড এট দ্য ফার্স্ট, দেন প্লেস দ্য ব্র্যান্ড নেম। দেখেন একটা সময় এটা একটা প্রচলন ছিল যে ডোন্ট কেয়ার মিনিং,
ডোন্ট কেয়ার অ্যাবাউট মিনিং। মিনিং নিয়ে কারোর কোনো প্রচার ছিল না। দেখেন আমিও এই এসইও প্র্যাকটিস করছি, তখন শুধু কি ছিল, ভাই এই হচ্ছে আমার কিওয়ার্ড, কিওয়ার্ডটা টাইটেলের প্রথমে দিতেই হবে। এখন আর ওই জামানা নেই, এখন না, অনেক আগের থেকেই এই জামানা নেই। তারপরেও আমরা অনেকেই ওল্ড স্কুল মেথোডলজি ফলো করি। আমরা কি করি, খুব শক্তভাবে মিনিং থাক আর না থাক আমরা কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে বসাই দেই। এখন এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড টাইটেলের মধ্যে দেওয়ার দরকারই নেই। ঠিক আছে, ধরেন আমি যদি একটু এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা ওকে, মানে কি দেওয়া যেতে পারে, বেস্ট, আমি দিলাম যে বেস্ট এসইও কোর্স, এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড। ক্লিয়ার? এখন আপনি একটা টাইটেল বানাবেন, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এখন আপনাকে একটা টাইটেল বানাতে হবে, ধরেন যদি এরকম হয়, অ্যাডভান্স এসইও ফর বেস্ট কি দেওয়া যেতে পারে, অ্যাডভান্স এসইও কোর্স ফর বেস্ট প্র্যাকটিস। হয়তো বা এটা ঠিক হয়নি, বেস্ট প্র্যাকটিস এই কথাটা তো আমার এই মাথায়, আমাদের মাথায় এমনি এতটা চিন্তা নিতে পারি না। যাই হোক, এই যে কথার কথা আপনার মনে হচ্ছে যে বেস্ট এসইও কোর্স এটা একসাথে রাখতে হবে, এখন কিন্তু এই প্র্যাকটিসটা নেই। আপনাকে শুধু ইন্টেন্টটা বোঝাতে হবে। একটু পরে আমি আসছি ইন্টেন্টের কথাটা, যে আপনার কিওয়ার্ডটা যে হুবহু দিতে হবে তা কিন্তু নয়। ঠিক আছে, তবে হ্যাঁ হুবহু দেওয়ার চেষ্টা করবেন, যেন কিওয়ার্ডটা যেন হুবহু দেওয়া, কিন্তু অবশ্যই মিনিংটা আপনার ঠিক রাখতে হবে। যদি মিনিং ঠিক না থাকে ওই কিওয়ার্ডটা কখনোই আপনার জন্য প্রফিটেবল হবে না। ক্লিয়ার? মিনিংফুল অ্যান্ড শুড প্লেস দ্য কিওয়ার্ড এট দ্য ফার্স্ট, দেন প্লেস দ্য ব্র্যান্ড নেম। চেষ্টা করতে হবে কিওয়ার্ডটা প্রথমে দেওয়ার, কিন্তু হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই। যদি আহ, আপনার কি হচ্ছে টাইটেলটা মিনিংফুল করার জন্য কিওয়ার্ডটা মাঝখানে চলে আসে অথবা শেষে চলে আসে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমাদের মিনিংফুলটা আগে প্রায়োরিটি, আমি দেখেন এটা বোল্ড করে রেখেছি। ঠিক আছে, দেন অ্যাভয়েড ইউজিং স্টপিং ওয়ার্ড। গুগল এই এসইও তে কিছু স্টপ ওয়ার্ড আছে, স্টপিং ওয়ার্ড বলা হতো আগে, এটা অনেক আগে প্র্যাকটিস হতো। এই ওয়ার্ড গুলো গুগল ইউজ করতে নিষেধ করতো। আমি যতটুকু জানি, মানে গুগলের অ্যালগোরিদম এই ওয়ার্ড গুলোকে রিড করে না ভালোভাবে। ঠিক আছে, এই জন্য ওরা বলতো এগুলো ইউজ করার কোনো দরকার নেই। কিন্তু কথা হচ্ছে এখন এই যে এসইও স্টপিং ওয়ার্ড দিকে সার্চ দিবেন, অনেকগুলো স্টপিং ওয়ার্ড চলে আসবে এখানে। ঠিক আছে, যেমন এ অ্যান্ড দি, অ্যাবাউট, অল দো, এইগুলোকে স্টপিং ওয়ার্ড বলা হতো আগে, এগুলো আমরা ইউজ করতাম না বোকার মতো। কিন্তু এখন গুগলের কথা হচ্ছে, ভাই এইসব স্টপিং ওয়ার্ড আমি বুঝি না, আমার টাইটেলটা মিনিংফুল হওয়া লাগবে। দেখেন আগের প্র্যাকটিস ছিল এসইও করা হতো সার্চ ইঞ্জিনের জন্য, আর এখন এসইও করা হয় ইউজারদের জন্য। গুগল বলতেছে কি, ভাই আমাকে নিয়ে তোমার মাথা খারাপ করার দরকার নেই, তুমি এমন কন্টেন্ট লেখো যেন আমার ইউজার পড়ে বুঝতে পারে, আমার ইউজারদের নিয়ে মাথা ব্যথা হোক। ঠিক আছে, সো এখন গুগল হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, নট সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। এখন আসলে আমার কাছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতেই কষ্ট হয়, আমার কাছে মনে হয় যে ইউজার অপটিমাইজেশন করি, আমরা ইউজারদের জন্য সবকিছু করি। ডেফিনেটলি তাই। সো অনলি ইউজ পাইপ অর হাইপেন বিটুইন টু মিনিংফুল সেন্টেন্স। ক্লিয়ার? আপনি কি ব্যাপারটা কি যে এই যে দেখেন এখানে তবু কি বলবো, এই যে অন পেজ এসিও তারপর একটা ক্লোন দিছে না, এখানে অ্যাকচুয়ালি ক্লোনটা না দিয়ে একটা হাইপেন অথবা পাইপ চিহ্ন দেওয়া যেত। পাইপ চিহ্ন হচ্ছে এটা, উম এটা হচ্ছে, যদি আমি দেখাই অনেকেই হয়তো বা বুঝবেন না, এবং ম্যাক্সিমাম বুঝতে পারবেন, কিন্তু যারা একেবারে বিগিনিং তারা হয়তো বা বুঝতে পারবেন না। এই যে আড়াআড়ি একটা দাগ যেটাকে বলা হয়, এই যে দেখেন এই কিবোর্ডটা দিয়ে আমি দেখাই, এই যে দেখেন এইটা। হুম, এই যে আপনি কি করবেন, এটা থাকে আপনার যদি বড় কিবোর্ড থাকে, হ্যাঁ এই যে এটা বড় কিবোর্ড থাকে, তাহলে ব্যাক স্পেসের নিচে ওই দাগটা আছে। সো এটা আপনি শিফট চেপে ওইটা ইয়া করলে আপনার আড়াআড়ি একটা দাগ চলে আসে, এটাকে বলা হয় পাইপ চিহ্ন। এই পাইপ চিহ্নটাই শুধুমাত্র ইউজ করা উচিত। তো এখানে দেখেন অনেকেই করেনি, যেমন প্রথমটাও করেনি, ক্লোন দিয়েছে। ক্লোন দেওয়াটাও অপরাধ না, ক্লোনও দেওয়া যায়। আমি নিজের ওয়েবসাইটে আমার ক্লোন দেওয়া ম্যাক্সিমাম জায়গায়। সো এই হচ্ছে ব্যাপার। তবে হাইপেন এবং পাইপ জন্য দিলে সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, এটা ম্যাক্সিমাম এক্সপার্টরা বলে।
দেন নেভার ইউজ কপি অর ডুপ্লিকেট টাইটেল, অলওয়েজ ট্রাই টু এ ইউনিক ওয়ান। কখনোই টাইটেল কপি করা যাবে না, অন্যের টাইটেল আপনি কপি করতে পারবেন না, নেভার এভার। দেখেন, অন্যের টাইটেল কপি বলতে কিন্তু আমি এটা বুঝিনি যে এটা হুবাহু এখান থেকে কপি করে নিয়ে আসবেন, দেখে দেখে লেখাটাও কিন্তু কপি। রবীন্দ্রনাথের কবিতা যদি আপনি নিজে হ্যান্ড রাইটিং করে বলেন যে ভাই এটা আমি লিখছি, তাহলে কিন্তু সেটা কপিরাইট ফ্রি ইউনিক কবিতা হলো না। আপনাকে নিজেকে লিখতে হবে যেন রবীন্দ্রনাথের সাথে না মিলে যায়, এরকম ব্যাপার। এখন কথা হচ্ছে দাদা, মনে করেন আমি এই আর্টিকেল এই টাইটেলটা লিখছি, আমি ইউনিক লিখছি, সাপোজ আমি এইটা লিখছি আমি নিজে। এখন আমি কেমনে বুঝবো যে এটা আর একজন ইউজ করছে কিনা? হ্যাঁ, একটু বোঝার উপায় আছে। এখন আপনি মনের অজান্তে যেটা লিখছেন আপনি মনে করতেছেন ইউনিক, অন্য কেউ এটা অলরেডি লিখে ফেলছে কিনা সেটা কিভাবে বুঝবো? তার জন্য আপনারা গুগলে চলে যাবেন, অল ইন টাইটেল দিয়ে ক্লোন দিবেন, দেওয়ার পরে ডবল ইনভার্টেড কমা দিবেন, দেওয়ার পরে এই এর ভিতরে আপনি আপনার ওই যে অল ইন টাইটেল দেখেন, অল ইন টাইটেল এর কথা হচ্ছে এমন কোন কোন টাইটেল আছে যার ভিতরে এই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। এখানে দেখেন, আমরা এই টুলস এর মধ্যে যাই, কয়টা রেজাল্ট দেখতে পাচ্ছি? 140টা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন, দ্য কমপ্লিট গাইড টু ওয়ান পেজ এসইও, দ্য কমপ্লিট গাইড টু ওয়ান পেজ এসইও, এই 140টা তারা এইটা ইউজ করছে। ঠিক আছে, তাহলে আমি বুঝে গেলাম। আর যদি এখানে না থাকে, মনে করেন এসইও, মনে করেন এখানে আমি একটা কিছু দিয়ে দিই 7, এবার ইন্টারপ্রেস করেন, দেখবেন একটাও পাচ্ছেন না। মানে 7 দেওয়ার ফলে তার মানে ইউনিক। যদি আপনার ওটা ইউনিক হয় অবশ্যই দেখবেন যে আর কোথাও ওই টাইটেলটা ইউজ করছে না। ক্লিয়ার? টাইটেল শুড বি এইচ অন ট্যাগ, যদিও হয়তো বা এইচ অন ট্যাগ আপনারা এখন বুঝবেন না, আমাদের থাকবে এর পরেই হচ্ছে আমরা হেডিং ট্যাগ নিয়ে কথা বলবো। এইচ অন ট্যাগ হচ্ছে এসইও তে 6টা হেডিং থাকে, তো টাইটেলটা অবশ্যই বাই ডিফল্ট ভাবে এইচ অন ট্যাগ করা উচিত, সব থেকে বড় ট্যাগ, এটা আমরা কথা বলবো। তারপর দেখেন টাইটেলটা কেমন ভাবে লেখা যায়, ইউজ টাইটেল কেস, অ্যাভয়েড ক্লিক বেইট। মানে কি, টাইটেল যে কেস লিখবেন, আই মিন এটা বলা হয়, আমি যেভাবে লিখি একটা টাইটেল যখন লিখি, তখন প্রত্যেক ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা আমি একটু বড় হাতে দিই। মানে এখানে যেমন দেখা আছে দ্য কমপ্লিট গাইড টু, এই এই ধরনের বিভিন্ন ভার্ব থাকলে, একজলেরই ভার্ব থাকলে সেগুলো আবার বড় হাতে, টু কিন্তু এখানে ভালো দেখা যায় না। হ্যাঁ, অন পেজ এসইও এইভাবে লিখলে এটা খুব ভালো হয়। অনেকে কি করে সবগুলো, দেখেন এই হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, এই যে ওয়ান পেজ এই কথাটা ছোট হাতের লেখা, এটা কিন্তু দেখতে অতটা ভালো মনে হচ্ছে না। কিন্তু অন্য ইয়াগুলো দেখেন সবগুলো বড় হাতের অক্ষরটা অলওয়েজ তারা, সরি, প্রথম অক্ষরটা অলওয়েজ তারা ক্যাপিটাল লেটার লেখে। এটা একটা বেস্ট প্র্যাকটিস, এটা যে এসইও তে ডিরেক্টলি হেল্প করে না, তবে আমি লিখেছি এটা ইউজারকে অ্যাটেনশন পাওয়ার জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। অ্যান্ড অ্যাভয়েড ক্লিক বেইট, এমন কিছু করবে না যে মানুষকে ক্লিক করতে বাধ্য করবেন না। ওই যে আমরা যে ফেসবুকে বিভিন্ন টাইটেল দেখি না, এ কি করলেন অপবিশ্বাস সাকিব খানের বাবা হতে পারবে না, এই ধরনের ভুগরি চুগরি মার্কা কচু সেদ্ধ টাইটেল আপনারা দিবেন না, যেটা মানুষকে ক্লিক করতে বাধ্য করে। হুম। Then use attention oriented or emotional appearing language to capture attention. আপনি জাস্ট একটু ইমোশনাল কথাবার্তা বলবেন যেটা কিনা আপনার কন্টেন্ট ওরিয়েন্টেড হয়। অলওয়েজ কন্টেন্টের বাইরে কোনো কিছু লেখা যাবে না। এখানে যে টাইটেলটা দিবেন, টাইটেলটা অবশ্যই আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা যেন রিফ্লেক্ট করে। ইউজ নাম্বার অ্যান্ড ব্র্যাকেট, টাইটেলের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 7 টিপস, 10 টিপস, আমরা এইগুলো দেখলে কিন্তু ক্লিক করি। এবং যদি ব্র্যাকেটের ভিতরে লেখা থাকে আপডেটেড, অ্যাডভান্স, এরকম যদি আপনি ফার্স্ট ব্র্যাকেট অথবা, এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয় না, আমি যেটা করি সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটটা আমি ইউজ করি। এই যে এইটা, এর ভিতরে কিছু কিছু কথা আমি লিখে দিই আপডেটেড, অথবা মনে করেন 2025 এরকম কিছু সাল ঠাল লিখে দিই, যে মানুষ এগুলো দেখলে কিন্তু কি করে, আপডেটেড লিখলে ও আচ্ছা কি আপডেট আসছে দেখি তো, এটা যদি ব্র্যাকেটে দেন সেটা ফোকাস করে। ক্লিয়ার? এই ডিরেক্টলি এই লাইনটা অ্যাকচুয়ালি এসইও তে খুব একটা ইম্প্যাক্ট করে না, এটা ইউজারকে ইম্প্যাক্ট করে। ক্লিয়ার? 7 নম্বর যে সেগমেন্টটা। দেন এনশিওর দ্য টাইটেল রিফ্লেক্ট দ্য কন্টেন্ট পারপোজ ম্যাচ সার্চ ইনটেন্ট। অ্যাকচুয়ালি এখানে ওটাই বলা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে এমন একটা টাইটেল লিখতে হবে যেটা আপনার ওভারঅল কন্টেন্টকে রিফ্লেক্ট করে। অবশ্যই আপনি কন্টেন্টের ভিতরে একরকম লিখছেন, টাইটেল একরকম দিয়েছেন, তাহলে কিন্তু এটা গুগল বুঝে যায় ভাই। এখন গুগলের এআই অনেক বেশি, আপনি কখনোই র্যাঙ্কিং পাবে না, নেভার এভার। আগে কিন্তু এরকম র্যাঙ্কিং করা যেত ওই যে অফ পেজের কাজ বাজ করে, এখন আর এটা সম্ভব না।
কারণ গুগল এগুলো এখন বুঝতে পারে। ওকে, মেটা ডেসক্রিপশন ট্যাগ, অলওয়েজ ট্রাই টু মেক এ শর্ট ডেসক্রিপশন উইদিন 150 ক্যারেক্টার ইন দ্য লেন্থ। এখানেও একই ব্যাপার, মেটা ডেসক্রিপশনটা অবশ্যই 150 ক্যারেক্টার এবং অবশ্যই সেটা 920 পিক্সেলের মধ্যে হতে হবে। যদি না হয় তো কি হবে, এই একই ঘটনা ঘটবে, এই যে ইলিপসিস চলে আসবে মেটা ডেসক্রিপশনে, যেটা কিনা গুগল পছন্দ করে না। ক্লিয়ার? দেন প্লেস দ্য ফোকাস কি ফ্রেজ ফার্স্ট। ফোকাস কি ফ্রেজটা অবশ্যই প্রথমে চেষ্টা করতে হবে। দেখেন, এটা আমি শক্ত করে কখনোই বলি না, চেষ্টা করতে হবে কিওয়ার্ডটা আপনি প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। এটা যদি মাঝখানে চলে আসে কোনো সমস্যা নেই, যদি শেষে চলে আসে কোনো সমস্যা নেই। তারপর কিওয়ার্ডের ভিতরে যদি একটু অ্যারেঞ্জমেন্টের সমস্যা হয়, ওয়ার্ড গুলো যদি একটু আধটু 19-20 হয়, সেখানেও কোনো সমস্যা নেই। আপনার ইন্টেন্ট ঠিক থাকলে হলো, অভিপ্রায়। হোয়াট ডু মিন বাই ইন্টেন্ট? ইন্টেন্ট মানে এটাই, আমি একটা সবসময় আমার সেশনে একটা এক্সাম্পল দেই, খুব একটু মিষ্টি এক্সাম্পল এটাই, যে ওহ, তোমার চুলগুলো খুব সুন্দর, তোমার হাসি, তোমার চাহনি আমাকে উন্মাদ করে দেয়। এর মানে কি ভাই? এর মানে কিন্তু আই লাভ ইউ। সো তাকে কি আলাদা করে আই লাভ ইউ বলা লাগবে? নো। সো আপনি যখন কথা দিয়ে বোঝাতে যাচ্ছেন, বোঝাতে পারতেছেন, সো আপনার গুগলও বুঝে যায় যে আপনি এখানে কি করতেছেন। দেখেন, আমরা যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, মনে করেন আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করেন এটা আপনার ওয়েবসাইট, আপনি একটা কন্টেন্ট লিখছেন, এসইও কাকে বলে, এসইও কত প্রকার, কি কি এসইও কেন করা হয়, কি বৃত্তান্ত বৈশিষ্ট্যগুলি সবকিছু আপনি লিখছেন এর ভিতরে। ক্লিয়ার? এখন কেউ এসে আপনি এর ভিতরে হোয়াট ইজ এসইও, WHAT, হোয়াট ইজ এসইও, এই যে কিওয়ার্ডটা, এটা এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা একবারও আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করেন নাই। ক্লিয়ার? ইউজ করেন নাই, কিন্তু কি লিখছেন? এসইও কাকে বলে, এসইও কত প্রকার, এসইও কিভাবে কাজ করে, এসইওর হিস্ট্রি, এসইওর ফিউচার, এই সব কিছু বর্ণনা করছেন। মনে করেন আপনি 10,000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন। ভাই কি লিখছেন? কেউ একজন যদি লেখে হোয়াট ইজ এসইও, তার সামনে কি আপনি এই কন্টেন্টটা দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। এটা তো এর ইন্টেন্টটাকে ফিল আপ করে। হোয়াট ইজ এসইও যে ব্যক্তি লিখে সার্চ করবে, তার উদ্দেশ্য তো এটা, এই কন্টেন্ট পড়া, এসইও কাকে বলে, এসইও কত প্রকার, এসইওর হিস্ট্রি কি, এসইওর ফিউচার কি, এসইও কিভাবে কাজ করে, কিভাবে করা উচিত, সে সব কিছু এর ভিতরে আছে। সো যে হোয়াট ইজ এসইও লিখে সার্চ দিবে, তারও কিন্তু ইন্টেন্ট ফিল আপ করবে এই আর্টিকেলটা। ইটস কল ইন্টেন্ট। ডিরেক্টলি এখন আর কিওয়ার্ড বেস কাজ করা হয় না, ইটস ওল্ড স্কুল মেথডোলজি। যদিও আমি আপনাদের ওল্ড স্কুল মেথডোলজি শেখাবো, ঠিক আছে? মানে এটা একটা কনসেপ্ট, এটা আপনাকে ওইভাবে পরিহার করতে পারবেন না। তবে আমাদের আলটিমেটলি যে বেরিয়ে আসতে হবে, যে বারবার একটা সময় যে শুধু কিওয়ার্ড কিওয়ার্ড করা হতো, এখন আর কিওয়ার্ডের প্র্যাকটিসটা নেই, সিরিয়াসলি নেই। এখন শুধু ইন্টেন্টের প্র্যাকটিস। আপনি কি বলতে চাচ্ছেন? দিস মাস্ট মেনটেন এ ইউনিক ডেসক্রিপশন ফর এভরি পেজ আর পোস্ট। এই দেখেন, আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে, যতগুলো পোস্ট থাকবে, যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি, সবগুলো আলাদা আলাদা ডেসক্রিপশন লিখতে হবে এবং ইউনিক। কখনোই ডেসক্রিপশন যেন অন্যের সাথে ম্যাচ না হয়ে যায়। এখন অন্যের সাথে ম্যাচ যদি হয়, আপনি কিভাবে বুঝবেন? তার জন্য আপনি এই যে অল ইন টেক্সট, অল ইন TXT দিয়ে ক্লোন, তারপর ডবল ইনভার্টেড কমার ভিতরে আপনি আপনার মেটা ডেসক্রিপশনটা লিখবেন, লিখে দেখবেন যে ওই ডেসক্রিপশনটা অন্য কেউ ইউজ করছে কিনা। যদি অন্য কেউ ইউজ করে, তাহলে ওখানে সেই ওয়েবসাইট গুলো দেখাবে। যদি অন্য কেউ ইউজ না করে, তাহলে রেজাল্ট নট ফাউন্ড দেখাবে। ওকে, must write topic relevant description that reflect that entire topic, focus USP for more CTR। দেখেন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। মেটা ডেসক্রিপশন যেটা আমরা লিখবো 150 ক্যারেক্টার, অথবা যেটা আমরা বলছি মানে নট অথবা, একই সাথে 920 পিক্সেল। এটাকে অবশ্যই আমরা যে কন্টেন্টটা লিখবো, মনে করেন আপনি যে কন্টেন্ট লিখতেছেন, জাস্ট তার একটা সারাংশ 150 ক্যারেক্টারের মধ্যে আপনাকে তুলে ধরতে হবে। এখানে কখনোই অতিরঞ্জিত কথা বলা যাবে না, যেটা কিনা আপনার টপিকের সাথে রিলেটেড নয়। এবং সব থেকে যে জিনিসটা বেশি ফোকাস করতে হবে, সেটা হচ্ছে USP, ইউনিক সেলিং পয়েন্ট যেটাকে বলা হয়। কেন ইউনিক সেলিং পয়েন্ট মানে কি? ওই যে মেটা ডিসক্রিপশনের ভিতরে যদি দেখেন যে 50% ডিসকাউন্ট, অথবা আছে ফ্রি শিপিং, অথবা ক্যাশ অন ডেলিভারি, অথবা শপ নাও, অথবা বাই নাও, অথবা এরকম হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ডিল, হ্যাঁ, অথবা
হ্যাপি নিউ ইয়ার ডিল, এই ধরনের কথাবার্তা কি করে, অ্যাটেনশন করে, এক্সট্রা অ্যাটেনশন করে আপনার ইউজারকে, এবং ক্লিক থ্রু রেট বাড়িয়ে দেয়। এগুলোকে বলে ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট। একটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে কিন্তু আলাদা আলাদা ইউনিক সেলিং পয়েন্ট থাকে। যদি মনে করেন আপনি এসইও নিয়ে একটা কন্টেন্ট লিখতেছেন, হোয়াট ইজ এসইও, হ্যাঁ, তখন আপনি এখানে মেটা ডেসক্রিপশন যখন লিখবেন, এখানে ইউএসপি কি হবে, অর্গানিক ট্রাফিক, অর্গানিক র্যাঙ্কিং, হ্যাঁ, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট, এসিআরপিএস, এইগুলো আর কি, এইগুলো তখন আসবে ইউনিক সেলিং পয়েন্ট। এটা ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ইউনিক সেলিং পয়েন্ট আসে। সব থেকে ফ্রাস্ট্রেটেড নিউজ হচ্ছে, দেখেন এইবার নিচে দেখেন একটা নোট দেওয়া আছে, মেটা ডেসক্রিপশন ইজ নট ডিরেক্টলি কনসিডার্ড অ্যাজ দ্য গুগল সার্চ র্যাঙ্কিং ফ্যাক্টর। ক্লিয়ার? মেটা ডেসক্রিপশন আসলে ডিরেক্টলি গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর কোনো ফ্যাক্টর হিসেবে কাউন্ট করা হয় না। এটা এখনো হয় না, আগেও হতো না। আমার এসইও প্র্যাকটিস 2016 সাল থেকে, মানে নট প্র্যাকটিস, 2016 সাল থেকে আমার মানে লার্নিং পর্ব শুরু। তো সেখান থেকে আমি শুনে আসতেছি আমার মেন্টরদের কাছ থেকে, এটা আহ, কখনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না। কিন্তু তবুও আমাদেরকে মেটা ডেসক্রিপশন লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এটা আমাদের ওয়েবসাইটের সিটিআর বাড়ায়, ক্লিক থ্রু রেট বাড়ায়। ক্লিয়ার? আমরা যে মেটা ডেসক্রিপশনটা আমরা ওয়েবসাইটকে দিই, ক্লিক থ্রু রেট মানে কি, ওই যে এর ভিতরে যদি আপনি ভালো ভালো ইউএসপি দিতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনার, ওই নট ইউজার, আপনার ওয়েবসাইটে ক্লিক করার পার্সেন্টেজ অনেক বেশি। অনেক সময় দেখবেন ফার্স্ট রেজাল্টে যে বসে আছে সেটা ক্লিক না করে, সেকেন্ড রেজাল্টে যে বসে আছে তাকে ক্লিক না করে, আপনি থার্ড অথবা ফোর্থ নম্বরে বসে আছেন, আপনার মেটা ডেসক্রিপশনটা অনেক সুন্দর, ওখানে আই কেচি অনেক কিছু ইউএসপি অ্যাট্রাক্ট করছেন, আপনাকে কি করতে পারে, আপনার ওখানে ক্লিক চলে যেতে পারে। ওকে, এখন আম, দেখেন একটা ব্যাপার আছে, এই যে মেটা ডেসক্রিপশনটা আপনি লিখবেন এবং এই যে গুগলকে আপনি সাবমিট করবেন, কখনো কখনো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি গুগল এটাকে প্রিভিউ করে না। একটা প্রুফ আমরা দেখার চেষ্টা করি। মনে করেন এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যান, এখানে যে মেটা ডেসক্রিপশনটা, ধরেন এতটুকু আমরা কপি করলাম, এই কন্টেন্টের মধ্যে আমরা যাব, যাওয়ার পরে এর ভিউ পেজ সোর্স থেকে এর পেজটা একটু অ্যানালাইসিস করবো। আপনি জাস্ট কন্ট্রোল এফ দেন, দেওয়ার পরে লেখেন মেটা ডেসক্রিপশন, লেখেন তাহলে DSCRIPTION, দেখেন এখানে ডেসক্রিপশনটা খুঁজে পেয়ে যাবেন আপনি, এইটা, এই হচ্ছে তার ডেসক্রিপশন। ক্লিয়ার? On page is the progress of optimizing blog post and website page to improve their search engine ranking. এখানে কি দেখাচ্ছে? On page is the process of and website page to improve their search ranking. Here and is how, দেখেন কিন্তু এখানে কিন্তু অন্যরকমটা দেখাচ্ছে, হিয়ার অ্যাজ ইন হাউ, এখানে কিন্তু অন্যরকমটা দেখাচ্ছে। এটা কোথা থেকে দেখাচ্ছে? মেবি এর এইখান থেকে দেখাচ্ছে। দেখেন এখানে কন্ট্রোল এফ দিয়ে ওইটা সার্চ করেন, এখান থেকে দেখাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে। হুম, আমরা অন্য একটা পোস্ট দেখি, মনে করেন এইটা, এখানে ডেসক্রিপশনটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি এর পেজ সোর্স থেকে। আচ্ছা, বের করার দরকার নেই, আমি যে কোনো একটা প্লাগ ইন টুলস দিয়ে দেখাই। এই যে আপনারা এসইও কোয়াকটা ইউজ করবেন, এই যে এসইও কোয়াক, কিউ ও সি কে, ক্রোম এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন। ঠিক আছে? এই যে এসইও কোয়াকের ক্রোম এক্সটেনশনটা, এই যে এরকম। এটা কি করে ওয়েবসাইটের এই যে অ্যানালাইসিস করা যায়, এই যে আমরা এই ওয়েবসাইটে আছি, রাইট, এর এই যে এটা ডায়াগনোসিস করবেন। ডায়াগনোসিস করলে এর যে মেটা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ওয়েবসাইট যে ওনার, তারা মেটা ডেসক্রিপশন হিসেবে এইটা গুগলকে সাবমিট করছে। দেখি, ওয়ান পেজ এসইও ইজ দ্য প্র্যাকটিস, এখানে কি, অন পেজ এসইও ইজ দ্য প্রসেস, এখানে দেখেন এটার সাথে এটা ম্যাচ করে, নো ম্যাচ করে না, এটার সাথে এটা ম্যাচ করে না। এখন কথা হচ্ছে গুগল এটা কোত্থেকে দেখাচ্ছে? ও সরি, আমরা মনে হয় এই মজের টাইটেলটা দেখছি, অন পেজ ইজ দ্য প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে। আমি আসলে রাইট এক্সাম্পল খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখায় না, আমি আরো কয়েকটা দেখানোর চেষ্টা করি, যেহেতু এটা নিয়ে কথা বলছি, নাহলে আপনাদের কনফিউশন তৈরি হয়ে যাবে। আচ্ছা, মনে করেন এটা এটা কাদের সার্চ ইঞ্জিন
ল্যান্ড। এদের মেটা ডেসক্রিপশন কোনটা একটু দেখি। উম, এই যে লার্ন দ্য এসেনশিয়াল অফ, দেখি সার্চ ইঞ্জিন ল্যান্ড, লার্ন দ্য এসেনশিয়াল, মেবি এইটা আমরা দেখছিলাম তাই না? এইবার দেখেন ফাইনাল আমি পেয়ে গেছি মনে হয় রাইট এক্সাম্পল দেওয়ার জন্য। Shit. আচ্ছা, হোয়াট ইজ অন পেজ এসইও, রাইট? হোয়াট ইজ অন পেজ এসইও এর মেটা ডেসক্রিপশন কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেখেন ওয়েবসাইট ওনার যে, মানে এই আর্টিকেল যখন ওরা লিখেছে তখন মেটা ডেসক্রিপশন এটা দিয়েছে, রাইট? তো এখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাচ্ছে অন্যটা, এটা দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ গুগল এই যে মেটা ডেসক্রিপশন ওয়েবসাইট ওনার যেটা দিয়েছে এটাকে যথার্থ মনে করে নাই। গুগল এই জন্য কি করছে, তার কন্টেন্টের ভিতর থেকে যে কোনো একটা অংশ 150 ক্যারেক্টারের মতো পিক করছে, এই অংশটুকু গুগল পিক করছে। ক্লিয়ার? দেখেন এই অংশটুকু, এই যে আমরা সার্চ করলাম এখান থেকে কপি করে নিয়ে আসেন। সো এটা কিন্তু আপনার সাথে আমার সাথে ঘটতে পারে, এবং অনেক ক্লায়েন্ট এটা আমাদেরকে বিরক্ত করবে আপনাকে যে ভাই আমার মেটা ডেসক্রিপশনটা কেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে না? ভাই এটা কিছুই করার নেই, আপনারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই। জাস্ট আমাদের কাজই গুগলকে এটা সাবমিট করে, এখন গুগল দেখাবে কোনটা চয়েসেস, মানে গুগল হি নাকি সি, গুগল তারই চয়েস, এটা গুগল কি দেখাবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিছু কিছু ক্লায়েন্ট যখন বিরক্ত করবে, ক্লায়েন্টকে আপনি কি করবেন, মেটা ডেসক্রিপশনটা বারবার একটু চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে আবার নতুন করে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন। হতে পারে, কিন্তু এনশিওরিটি কেউ দিতে পারে না, কখনোই এনশিওরিটি দিবেন না কোনো ক্লায়েন্টকে, এটা উচিত না। একটা রোগী যেমন একটা পেশেন্টকে বলতে পারে না যে আমি 100% আপনাকে বাঁচাই দিব, একজন এসি এক্সপার্টও কখনো এরকম 100% এনশিওরিটি দিবে না। এটা আমার কাছে খুব বাজে মনে হয়। আপনি বলবেন যে আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করব, আমার পূর্বের অভিজ্ঞতা আছে, এটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সো আমি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করব, আমি আশা করি এটা সাকসেসফুলি হবে, দ্যাটস ইট। এর বেশি বলবেন আমি 100% এটা করে দিব, কখনোই না। এটা এটা খুবই একটা, মানে যার বলা হয়, এটা কখনোই প্রফেশনাল কাজ না। মেটা ডেসক্রিপশন, তারপর ইউআরএল। ইউআরএল গুলো কেমন দিবেন? প্লেস দ্য ফোকাস কিওয়ার্ড ইনটু ইট, অবশ্যই আপনি ফোকাস কিওয়ার্ডটা ইউআরএল এর ভিতরে দিবেন, ঠিক আছে? ইউআরএল এর ভিতরে ইউআরএল কেমন হয় দেখেন তো। আমরা যদি যে কোনো একটা, হোয়াট ইজ অন পেজ এসইও ইউআরএল, কিন্তু এটা যেখানেই যান না কেন আপনার হচ্ছে, আমি সেমরাসে এই যে ব্যাকলিঙ্ক করতে যাই, আমার পছন্দ সব থেকে। এটা দেখেন ইউআরএলটা দেখেন, অন পেজ এসইও, একদম পার্টিকুলার হটিস ফটিস তাও কিছু দেয়নি কিন্তু। এটাকে প্রথমটা তো রুট ডোমেইন, রুট ডোমেইনের পরে যে অংশটা থাকে এটাকে বলা হয় স্লাগ। ক্লিয়ার? এটাকে ইউআরএল, তা কি বলছে, প্লেস দ্য ফোকাস কিওয়ার্ড অন ইট, আপনি ফোকাস কিওয়ার্ডের পার্টিকুলার অংশটুকু ওখানে দিবেন। নেভার মেক এ লেন্দি ইউআরএল অ্যান্ড উইথ 25 ক্যারেক্টার, চেষ্টা করতে হবে 25 ক্যারেক্টারের মধ্যে রাখা। এই না, রুট ডোমেইনটা না, এইখানে যেটা দিবেন আপনি স্লাগটা, এটাকে বলা হয় স্লাগ। ক্লিয়ার? দেন ডু নট ইউজ স্টপ ওয়ার্ড ইন দ্য ইউআরএল, এখানে আপনি একটা গেম খেলতে পারেন। যদি কিওয়ার্ডের ভিতরে স্টপ ওয়ার্ড থাকে, আপনি স্টপ ওয়ার্ডটা জাস্ট ইউআরএলটা যেহেতু আমরা বলছি এটা শর্ট রাখবো, সো শর্ট রাখার ক্ষেত্রে আমাদের এখানে ওই গেমটা আমরা খেলতে পারি যে স্টপ ওয়ার্ড গুলো আমরা এখানে ইউজ করব না। দেন অ্যাভয়েড দ্য ইউআরএল স্ট্রাকচার হুইচ কন্টেইন মোর ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে একটা সেগমেন্ট করি তাহলে বুঝতে সুবিধা। অলওয়েজ ট্রাই টু ইউজ ইউর স্ল্যাগ আফটার দ্য রুট ডোমেইন। কি বলছে মোর ফরওয়ার্ড স্ল্যাশ মানে কি দেখেন, আপনি যদি অন্য আরো কয়েকটা, একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইট আছে দেখেন, এ কি করছে, রুট ডোমেইনের পরে লার্ন, তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে এসইও ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে যে এই যে মূল অন সাইট এসইও নিয়ে কথা বলছে। এই ওয়েবসাইটটা কি, এটা এটা তো ঠিক আছে, এই ওয়েবসাইটটা কি করছে দেখেন, রুট ডোমেইনের পরে ব্লগ, তারপর ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর অন পেজ এসইও। মানে এখন মডার্ন এসইও তে বলতেছে এরকম করাটা উচিত নয়, এরকম বারবার এর ভিতরে ফোল্ডার ক্রিয়েট করা, হোস্টিং এর মধ্যে ফোল্ডার ক্রিয়েট করে এগুলো করতে, এগুলো করা উচিত নয়। এটা কোনো স্মার্ট ইউআরএল নয় ফর লোকাল এসইও বলেন অথবা ব্লগিং এসইও বলেন, অ্যাফিলিয়েট এসইও। এটা ই কমার্স এসইওর ক্ষেত্রে লম্বা ইউআরএল হলে কোনো সমস্যা হয় না, কিন্তু এই ই কমার্স বাদে যত এসইও ইন্ডাস্ট্রি আছে সেখানে এরকম লম্বা ইউআরএল গুগল পছন্দ করে না। অলওয়েজ চেষ্টা করতে হবে
এই যে আপনার রুট ডোমেনের পরে ব্যাকলিঙ্কও যেমন করেছে, রুট ডোমেনের পরেই যেন আপনার স্লাগটা চলে আসে। এখন কথা হচ্ছে দাদা, এই স্টেপের মতো একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে মজের মতো একটা ওয়েবসাইট, এরা এইভাবে লিখছে আর আপনি মাথা মোটা এত কথা বলতেছেন। ভাই কিছু করার নেই, ওরা কেন লিখছে আমি জানি না, কারণ ওরা যখন ইন্ডাস্ট্রিতে আসছিল তখন হয়তো বা এই প্র্যাকটিস গুলো ছিল না। এবং এদের অনেক বড় ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো রিসোর্স আছে, রিসোর্স গুলো আলাদা করার জন্য হয়তো বা ওরা আলাদা আলাদা বিভিন্ন সাব ফোল্ডার ক্রিয়েট করতে পারে, সেটা তাদের চয়েস। এবং এরা হচ্ছে ডমিনেটিং পার্সন। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এরকম যে আপনার এলাকার চেয়ারম্যান, মনে করেন 1,000 মানুষের একটা বিচার হচ্ছে, চেয়ারম্যানের বয়স কম, তবুও চেয়ারম্যান সবার সামনে চেয়ারে বসে আছে, সিগারেট খাচ্ছে, সেটা কিন্তু দোষের নয়। আপনি একটা সিগারেট খান, পিটায় আপনার হাড়গোড় ভেঙে ফেলবে। সো লাইক দ্যাট, এরকম এরা হচ্ছে ভাই চেয়ারম্যান এই ইন্ডাস্ট্রির। তো এরা যদি একটু অর্ধেক এরকম ভুল করে, এগুলোকে কনসিডার করে না গুগল, এদের হিসাব আলাদা। আমরা যখন একটা নিউবি ওয়েবসাইট তৈরি করব, তো আমাদের অবশ্যই এই ছোটখাটো ভুলগুলো যদি আমরা ঠিক না করি তাহলে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে, এই জন্য অলওয়েজ আপনাদের ইউআরএল গুলো এরকম রাখতে হবে। মাল্টিপল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করা যাবে না, জাস্ট রুট ডোমেনের পরে আমাদের স্ল্যাগটা ইউজ করতে হবে। এবং আরো কিছু কিছু কথা আছে, যেমন ইউআরএল এর ভিতরে দেখেন এখানে একটা গুড এবং ব্যাড ইউআরএল প্র্যাকটিস আছে। আমরা এই যে ইউআরএল এর ভিতরে এরকম নাম্বার টাম্বার চলে আসে, সাল মাস বছর চলে আসে, আমরা এগুলো কেউই দিব না। এটা এটা আপনারা কি করবেন, এটা অলওয়েজ কি করবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি হয়, তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে একদম বাম ধারের থেকে সেটিংস যাবেন, সেটিংসে যাওয়ার পরে সেটিংস এর ভিতরে দেখবেন পারমালিঙ্ক আছে। ক্লিয়ার, সেটিংস এর ভিতরে পারমালিঙ্ক আছে, পারমালিঙ্ক থেকে পোস্ট নেমটা আপনি চুজ করে দিবেন, পোস্ট নেমটা চুজ করে দিবেন। আমি যদি একটু যাই ওয়েবসাইটে, হ্যাঁ লোডিং ওয়েবসাইটে তো অ্যাক্সেস করতে অনেক সময় লাগে, তবুও আমি একটু দেখি। ইউআরএল স্ট্রাকচারটা আমরা অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর পরে আপনি আগে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা ওখান থেকে ঠিক করে নিয়ে আসবেন। ওকে, ওকে। তো আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটে, জাস্ট সেটিং থেকে এখান থেকে আপনি যাবেন পারমালিঙ্কস। পার্মালিঙ্কে যাওয়ার পরে এখানে পোস্ট নেমটা সিলেক্ট করবেন, তাহলে আপনার বাই ডিফল্ট হবে ইউআরএলটা ওই যে স্লাগের পরে, আই মিন আপনার রুট ডোমেনের পরে যে স্লাগটা দিবেন সেটাই আপনার অ্যাজ এ ইউআরএল হিসেবে কাউন্ট হবে। ওকে, সো আমরা কিভাবে আমরা টাইটেল লিখবো, কিভাবে আমরা মেটা ডেসক্রিপশন লিখবো, কিভাবে আমরা ইউআরএল লিখবো, একটা বেসিক কনসেপ্ট আমরা পেয়ে গেলাম। বি কেয়ারফুল অলওয়েজ ফর মিনিংফুল সবকিছু লেখার চেষ্টা করতে হবে। কিওয়ার্ড 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 নিয়ে মাথা গরম করার দুনিয়া আর নেই। ক্লিয়ার, এখন দুনিয়াটা ইন্টেন্টের দুনিয়া। আপনি যদি বোঝাতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি, সে যাই বলেই, চুল সুন্দর, নাক সুন্দর, বাঁশের মতো নাক, হ্যাঁ ঘোড়ার মতো ঘাড়, যাই বলে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারলেই হচ্ছে। আগের মতো এখন আর বলার দরকার নেই যে আমি তোমাকে ভালোবাসি, অথবা মুরগি কেটে রক্ত দিয়ে চিঠি লিখে ওটাও বলার দরকার নেই যে আমি হাত কেটে চিঠি লিখতেছি, তাই না? এখন তো হাত কেটে এরকম তেলবাজি কেউ করেন না, তা বলবে যে কেমন হাত কাটছো, ছবি তুলে মেসেঞ্জারে পাঠাই দাও তো, হোয়াটসঅ্যাপে পাঠাই দাও তো, ধরা খেয়ে যাবেন। কিন্তু আগে তো মনে করেন দেখা হতো 6 মাস, 1 বছর, 6 বছর পরে। চিঠির যুগ ছিল, মুরগি দিয়ে, মুরগি কেটে মুরগির রক্ত দিয়ে চিঠি লিখতো আর বলতো আমি হাত কেটে তোমার চিঠি লিখতেছি। হ্যাঁ, নাটক। ওকে, তো আমরা এখন চলে যাব আমাদের যে হেডিং অপটিমাইজেশন, তাই না? আমাদের এর পরে ছিল কি, হেডিং ট্যাগ অপটিমাইজেশন। হেডিং ট্যাগটা হচ্ছে এই যে 3টা ট্যাগ আলোচনা করলাম, এই 3টা ট্যাগেরই একটা অংশ। তো হেডিং ব্যাপারটা কি জিনিস, আমি যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম না, ওই যে সূচনা সূচনা, তারপর হচ্ছে উপকারিতা অপকারিতা, প্রকারভেদ, এইভাবে একটু বোল্ড করে করে যে জাস্ট এটাকে কি বলা হতো, আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়তাম, তার উপরে একটা হেডিং থাকতো। এটাও এসইও তে এরকম 6টা হেডিং আছে। এইচ অন, দেন H2, H3, H4, H5, H6, এরকম এসইও তে 6টা হেডিং আছে। তো শক্তিক্রমে যদি আমি বলি, শক্তিক্রমে কোনটা বেশি ছোট, H1 হচ্ছে শক্তিক্রমে বড়, তারপরে এইভাবে ক্রমান্বয়ে শক্তির হ্রাস পেতে থাকে। আসলে এখানে শক্তি বলে কোনো কথা নেই, এটা অ্যাকচুয়ালি ওই যে ব্যাপারটা হচ্ছে কে কার আন্ডারে কথা, কোন অংশটুকু কথা বলা হচ্ছে, এটাকে কন্টেন্ট স্ট্রাকচার ডিফাইন করা হয়। যেমন আমি যদি একটু এক্সাম্পল দেওয়ার আমরা আমরা যে কোনো একটা আর্টিকেল আগে পড়ি। আমরা হোয়াট ইজ অন পেজ এসইও, যে আমরা যে কোনো একটা আর্টিকেল যদি আমরা এখান থেকে পড়ি, ধরেন ব্যাকলিঙ্কও যে আর্টিকেলটা লিখেছে, দেখেন প্রথমে
আম, এই যে হোয়াট ইজ অন পেজ এসইও, তার একটা হেডিং দিয়েছে এখানে, রাইট? তো হোয়াট ইজ অন পেজ এসইও নিয়ে এখানে ব্লা ব্লা অনেক কথা হয়তো বা বলছেও তাই। দেন হোয়াট হোয়াই ইজ অন পেজ এসইও ইম্পর্টেন্ট সেটা নিয়েও কিছু কথা লিখছে। তারপর হাউ টু ডু অন পেজ এসইও কিভাবে করতে হবে কি বৃত্তান্ত সেটা নিয়েও কথা কথা বলছে। এখানে সবগুলো টাইটেল একই ধরনের, এই জন্য আমি বোঝাতে পারছি না, সবগুলোই হচ্ছে এইচ টু টাইটেল দেওয়া আছে। ওকে, আমরা যে কোনো একটা আর্টিকেল আমার কন্টেন্ট থেকে একটু বোঝানোর চেষ্টা করি, আমার ওয়েবসাইট থেকে। হাউ টু চুজ এ ডোমেইন নেম এক্সপার্ট টিপস। ওকে, এটাই নিয়ে একটু কথা বলবো, কিভাবে একটা ডোমেইন নেম চুজ করতে পারেন। দেখেন এখানে ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট অফ চুজিং দ্য রাইট ডোমেইন নেম, ইম্পর্টেন্স অফ চুজিং রাইট ডোমেইন নেম, এটা একটা হেডিং। এটা হচ্ছে এইচ টু হেডিং। কিভাবে এইচ টু দেখতে পাবেন? জাস্ট রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে ওকে, জাস্ট রাইট বাটন ক্লিক করলে এখানে দেখেন এই যে হেডিং এইচ টু হেডিং ট্যাগটা ডিফাইন করা আছে। তো এই এইচ টু এর দেখেন এর একটা সাইজ আছে, এর আন্ডারে দেখেন রিফ্লেক্ট অন ইউর ব্র্যান্ড একটা অংশ আছে, এটা এটা এইচ থ্রি। এটা যদি আপনারা এইভাবে ইন্সপেক্ট করে দেখেন এটা এইচ থ্রি এখানে দেখা যাবে। ক্লিয়ার? মানে এই যে এইচ টু এবং এইচ থ্রি এই হেডিং গুলো দেওয়ার অর্থ কি? আমি গুগলকে বোঝাচ্ছি যে গুগল দাদু, আমার এটা হচ্ছে মেইন হেডিং, এর আন্ডারে আমি এই একটা হেডিং নিয়ে কথা বলছি, এই একটা হেডিং নিয়ে কথা বলছি, এই একটা হেডিং নিয়ে কথা বলছি। ক্লিয়ার? সো এইভাবে এইচ টু এর আন্ডারে যেগুলো থাকবে সব এইচ থ্রি, এর ভিতরেও যদি হেডিং আসতো সেগুলো এইচ ফোর হবে। হ্যাঁ, এইচ ফোর এর আন্ডারে যদি কিছু থাকতো সেগুলো এইচ ফাইভ হবে। এইভাবে হচ্ছে ইন্ডিভিজুয়াল, যেমন এই একটা ইন্ডিভিজুয়াল হেডিং এখান থেকে শুরু হয়েছে, এটা এইচ টু, এর আন্ডারে আবার দেখেন একটা এইচ থ্রি নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে যদিও হেডিং দেওয়া হয়নি, আপনি চাইলে মনে করেন এটা এইচ থ্রি, এটা যে রিসার্চ রিলেভেন্ট কিওয়ার্ড এটা এইচ ফোর দিতে পারতেন, তাই না? এটা এইচ ফোর দিতে পারতেন, এটা এইচ ফোর দিতে পারতেন, কিন্তু আমি দেইনি, যে ছোট ছোট কন্টেন্ট আলাদা করে হেডিং হিসাবে লিখি নাই, শুধু বোল্ড করে রেখেছি। তো এইভাবে হেডিং স্ট্রাকচার ঠিক করতে হয়। হেডিং স্ট্রাকচার যদি ঠিক না করেন তাহলে কি সমস্যা? মনে করেন এই যে এখানে যে কন্টেন্টটা আমরা পড়ছিলাম, ইম্পর্টেন্স অফ চুজিং দ্য রাইট ডোমেইন নেম, এটাও যদি এইচ টু, এটাও যদি এইচ টু, এটাও যদি এইচ টু থাকতো, তাহলে গুগল কিন্তু বুঝতে পারতো না যে আপনি কোন লেখাটা কোন লেখার থ্রুতে লিখতেছেন। এখানে কনটেক্সট কি, গুগল মেইন কনটেক্সটটাই বুঝতে পারতো না। ব্যাপারটা এরকম বিভিন্ন প্রবাহ চিত্র দিয়ে এটা বোঝানো যায়। মনে করেন এটা হচ্ছে আপনার দাদা, গ্র্যান্ডপা, এটা হচ্ছে আপনার দাদা, তার দুইটা সন্তান, এটা হচ্ছে আপনার ফাদার, এটা হচ্ছে আপনার আঙ্কেল, তাই না? তো আপনার ফাদারের দুই সন্তান, এক হচ্ছে ইউ, তারপর আপনার সিস্টার অথবা ব্রাদার, ঠিক আছে, ইউ, আপনার আবার দুইটা সন্তান, হ্যাঁ মনে করেন এই যে এ একটা, এ একটা, এর আবার দুইটা সন্তান, মনে করেন এ একটা, এ একটা, হ্যাঁ। সো এইভাবে এইভাবে একটা ফ্লো তৈরি হচ্ছে, মনে করেন এখান থেকে একটা ফ্লো তৈরি হচ্ছে, এর একটা সন্তান, এর আবার একটা সন্তান, এখানে সব একটা একটা করে আসছে। এখন এটা যদি আপনি একটা কন্টেন্ট লিখতেন যে আপনার যেটাকে বলা হয় আম, বংশ বিন্যাস অথবা বংশলতিকা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তখন আপনি কি লিখতেন? একটু কথা বলি এই চন নিয়ে, আমরা কথা বলিনি। একটা আর্টিকেলের ভিতরে, নট আর্টিকেল, একটা পেজের ভিতরে, ওয়েব পেজ, সেটা পেজ হতে পারে অথবা পোস্ট হতে পারে, প্রোডাক্ট হতে পারে, একটা এইচ অন ট্যাগ হবে, ওয়ানলি ওয়ান এইচ অন ট্যাগ, এবং সেটা হবে আপনার এই যে টাইটেলটা, যে টপিকের উপরে, যে কনটেক্সটের উপরে লিখতেছেন, যে টাইটেলটা আপনি দিবেন সেই টাইটেলটা অলওয়েজ এইচ অন হবে। অলওয়েজ এইচ অন করে নেবেন, ওয়ার্ডপ্রেসেও বাই ডিফল্ট এইচ অন করা থাকে। এইচ অন এর পরে একদম মূল কন্টেন্টের ভিতরে যখন আপনি প্রথম হেডিংটা দিবেন সেটা অবশ্যই এইচ টু হবে। এই এটাও এইচ টু, এটাও এইচ টু। এই এইচ টু এর আন্ডারে দেখেন এই দুটো হবে এইচ থ্রি, এবং এটাও এইচ থ্রি। এই এইচ থ্রি এর আন্ডারে এই দুটো হবে এইচ ফোর, এইচ ফোর এর আন্ডারে এই দুটো হবে এইচ ফাইভ, এবং এইচ ফাইভ এর পরে যদি কিছু থাকতো এইচ সিক্স থাকতো, এইচ সিক্স এর পরে আর কিছু হবে না। এই সিক্স এর পরে আপনি বিভিন্নভাবে বিভিন্ন বোল্ড করতে পারেন, এইভাবে করে শুধুমাত্র দেখাবেন, কিন্তু আর এই সিক্স এর পরে এসইও তে কোনো আপনার হেডিং এর এক্সিস্টেন্স নেই। আমরা যদি এটা এইভাবে বোঝানোর চেষ্টা করি, মনে করেন একটা টাইটেল, আপনি একটা টপিক আপনাকে লিখতে দেওয়া হলো, আমরা কি নিয়ে কথা বলছিলাম, হোয়াট ইজ অন পেজ এসইও। তো ডেফিনেটলি হোয়াট ইজ অন পেজ এসইও যদি টাইটেল, এটা বাই ডিফল্ট ভাবে এইচ অন হবে। তো এটা বাই ডিফল্ট ভাবে এইচ অন হয়ে গেল আপনি টাইটেল দেওয়ার সঙ্গে সঙ্গে।
এইবার আপনি লিখলেন প্রথমে যে প্যারাগ্রাফটা লিখতেছেন, হোয়াট ইজ অন পেজ এসইও। ঠিক আছে, আচ্ছা, শুধু অন পেজ এসইও নিয়ে আপনি একটা হেডিং দিলেন মনে করেন, ডেফিনেটলি এটা H2 হবে। আপনি এখানে লিখলেন অ্যাডভান্টেজ অফ অন পেজ এসইও। এটা কি হবে? এটা কিন্তু H2ই হবে, কারণ এটা কারোর আন্ডারে লেখা হচ্ছে না। এই হেডিং এর সাথে আর এই হেডিং দুটো আলাদা ইন্ডিভিজুয়াল হেডিং। সো এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই, কেউ কারোর আন্ডারে এখানে লেখা হচ্ছে না। অ্যাডভান্টেজ অফ অন পেজ এসইও। এখন আপনি কি করলেন? একটা অ্যাডভান্টেজ লিখলেন এখানে, ঠিক আছে। 2 নম্বর একটা অ্যাডভান্টেজ লিখলেন। যেহেতু এই অ্যাডভান্টেজ গুলো লিখতেছেন এর আন্ডারে, সো এই হেডিং গুলোকে আপনি H3 দিবেন, ডেফিনেটলি H3 হবে এগুলা। এরপরে ধরেন আপনি আবার ডিসঅ্যাডভান্টেজ দিয়ে একটা হেডিং দিচ্ছেন। এখন সেটাও তো আপনার, যদিও ডিসঅ্যাডভান্টেজ নেই, বোঝানোর খাতিরে আমি এটা বলছি, এটাও কিন্তু H2ই হবে। কারণ কি, এটা ইন্ডিভিজুয়াল, এটার কারোর কোনো আন্ডারে না কিন্তু। ক্লিয়ার? এইভাবে আপনি আপনার কন্টেন্টের ফ্লো রক্ষা করবেন। যদি ফ্লো রক্ষা না করেন, গুগল কখনোই বুঝতে পারবে না। এখানে যদি এইটা H2, এটাও যদি H3 না দিয়ে এটা H2 দিতেন, তাহলে গুগল বুঝতে পারতো না কোন কনটেক্সটটা কোন কনটেক্সটের আন্ডারে লিখতেছেন। আপনার কন্টেন্টের স্ট্রাকচার গুগল বুঝতে পারতো না। এইটা দেওয়ার ফলে, এই হেডিং গুলো দেওয়ার ফলে গুগল আপনার কন্টেন্টের স্ট্রাকচার বুঝতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট। শুধুমাত্র দেখেন, অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসাবে অনেক ক্ষেত্রে কন্টেন্ট রাইটার আপনার এই স্ট্রাকচার গুলো বুঝতে পারবে না, কিন্তু আপনি ভাই এসইও এক্সপার্ট, ক্লায়েন্টের ওয়েবসাইটের কন্টেন্ট পড়ে কিন্তু আপনাকে এই জিনিসগুলো ঠিক করতে হবে। বি কেয়ারফুল। শুধুমাত্র এই জন্য হলেও আপনাকে ইংলিশের বেসিক নলেজ থাকা দরকার। ক্লিয়ার? তো অনেকেই বলে না যে এসইও তে ইংলিশ জানা লাগবে, ইংলিশ জানা লাগবে। ডেফিনেটলি ইংলিশ জানা লাগবে। আপনার এই জিনিসগুলো না বুঝলে আপনি ইংলিশ জানতে পারবেন। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে একটা টাইটেল লেখা হয়েছে, দ্য ব্রিফ হিস্ট্রি অফ এসইও অ্যান্ড ক্লাসিফিকেশন। এটা ডেফিনেটলি H1 হবে। তো প্রথমে একটা হেডিং লেখা হয়েছে, হোয়াট ইজ এসইও, তো এটা H2 হবে। পরে হিস্ট্রি অফ এসইও, এটাও H2। ক্লাসিফিকেশন অফ এসইও, এটা অবশ্যই H2 হবে। H2। এখন এসইও কে যখন ক্লাসিফিকেশন করতেছেন, দেখেন পেইড এসইও আর অর্গানিক এসইও, তো H2 কে ক্লাসিফিকেশন করতেছেন, তাহলে এটা অবশ্যই H3 হবে। এটা H3 হয়েছে, এটাও H3 হয়েছে। আবার অর্গানিক এসইও কে 2 ভাগে ভাগ করা হয়েছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। তাহলে এটা H3 কে যেহেতু 2 ভাগে ভাগ করা হয়েছে, H4 হবে। এবার অন পেজ এসইও কে যদি আপনি আরো 2 ভাগে ভাগ করতেন, সেটা H5 হতো, তাই না? এবার H5 কে যদি হতো, তাহলে H6 হতো। H6 কে কিন্তু আর ভাগ করা যেত না। আপনি হয়তো বা বিভিন্ন ভাবে লিখতে পারতেন, বিভিন্ন, আপনি ওই যে বোল্ড করে লিখতে পারতেন, অথবা জাস্ট এবার নিজের মতো লিখবেন, কিন্তু কোনো হেডিং আর অ্যাপ্লিকেশন করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। সো এটা হচ্ছে হেডিং অপটিমাইজেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি হেডিং অপটিমাইজ না করেন, আপনার কন্টেন্টের ঘোড়ার আন্ডা কিচ্ছু বুঝবে না ক্লায়েন্ট। ঠিক আছে? সো এরপরে চলে যাই আমরা, আমাদের যে কন্টেন্টটা থাকে এর ভিতরে এই কন্টেন্টটা কেমন হতে হবে। সব থেকে, কন্টেন্ট ইজ দ্য কিং অফ এসইও। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। এখন সব থেকে ইম্পর্টেন্ট কন্টেন্ট, তার মানে শুধু যে আপনি কন্টেন্ট নিয়ে কাজ করবেন তা কিন্তু নয়। এখানে একে অপরে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। প্রত্যেকটা সেগমেন্ট আর একটা সেগমেন্টকে বুস্ট আপ করে। একটা সেগমেন্ট বাদ দিয়ে অন্য একটা সেগমেন্ট নিয়ে চিন্তা করা একদম মানে মানে বোকামি আর। সো কন্টেন্ট কিভাবে নিয়ে কাজ করবেন, দেখেন প্রথমেই বলা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। ওকে, কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছি আমরা? আমি আসলে কোয়ালিটি ডিফাইন করা যায় না ওভাবে। তো আমি যেভাবে চিন্তা করি, কন্টেন্টটা মোস্ট কেসেস ইনফরমেটিভ হতে হবে এবং ইউনিক হতে হবে। ইনফরমেটিভ কি জিনিস? মানে যেখানে নতুন নতুন রিসার্চ ডেটা আছে, আপনি রিসার্চ করছেন, এমন না গরুর 4টা পা আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, কমন কথা, এটা সবাই লিখছে গুগলে। হাজারো মানুষ এটা নিয়ে কন্টেন্ট লিখছে। আপনি যদি সেম কথা লেখেন, তাহলে ক্ষতি। আপনাকে এখানে ইনফরমেশন অ্যাড করতে হবে। কেমন ইনফরমেশন? হ্যাঁ, 2025 সালে গরুর এই ধরনের বিরল রোগ সৃষ্টি হতে পারে, কেন, কি বৃত্তান্ত, এরকম একটা রিসার্চ বেস কন্টেন্ট অবশ্যই লিখতে হবে, যার ভিতরে নতুন নতুন ইনফরমেশন আছে। গুগল লাইক দিস ইনফরমেশন, রিসার্চ বেস।
সেখানে নাম্বার, সেখানে অ্যানালাইসিস, প্রেডিকশন, এই ধরনের কথাবার্তা লিখলে গুগল সেগুলোকে বেশি গুরুত্ব দেয়। এবং ইউনিক, অবশ্যই কন্টেন্টটা ইউনিক থাকতে হবে, মানে অন্য কোথা থেকেও কপি করে আনা যাবে না। সম্পূর্ণ ইউনিক কন্টেন্ট না হলে গুগল আপনার ওখানেই আপনার পেনাল্টি দিবে। এখন কিভাবে চেক করবো? বিভিন্ন প্লাগরিজম চেকার আছে, আমি একটু দেখি এই আর্টিকেলটা। ওকে, দেখেন এটা গুগল ইন্ডেক্স আছে। যদি আমি এই আর্টিকেলটা বিভিন্ন প্লাগরিজম চেকার দিয়ে চেক করি, দেখবেন ও আমাদেরকে বলে দিবে যে এটা কপি করা। জাস্ট প্লাগরিজম চেকার লিখে সার্চ দেন, PL, এই যে প্লাগরিজম চেকার লিখে সার্চ দেন, অনেকগুলো টুল চলে আসবে। স্মল এসইও টুল, আমি সাজেস্ট করি সবাই স্মল এসইও টুল ইউজ করবেন, ঠিক আছে? এখানে ফ্রিতে ওরা 1000 ওয়ার্ডের কন্টেন্ট চেক করে দেয় একবার। তো এরকম যদি হয় 5000 অথবা 10,000 ওয়ার্ডের কন্টেন্ট, আপনি 1000 করে নিয়ে আসবেন, 4-5 বার আপনি সার্চ করবেন, ঠিক আছে? এখানে দেখেন আমরা 917 ওয়ার্ডের কন্টেন্ট নিয়ে আসছি। তো এটাকে জাস্ট চেক প্লাগরিজম দেন, ওরা আমাদের এই কন্টেন্টটা এখন চেক করবে যে এটা কোথা থেকে কপি করা হয়েছে কিনা। দেখেন এতটাই নিখুঁত, যদিও এরা ফ্রিতে মোটামুটি ভালোই ডাটা দেয়, তবে যদি পেইড নেওয়া যায়, যদি আমার কাছে পেইড আছে, যদি আমি আপনাদের ফ্রিটাই দেখাচ্ছি, যদি পেইড নেওয়া যায় তাহলে এটা খুব অথেন্টিক ডেটা দেয়। যদিও ফ্রিতে অথেন্টিকই ডেটা দেয়, আমি বলছি না যে ফ্রি ইউজ করবেন, আপনারা ফ্রি ইউজ করবেন। এখানে শুধু একটা জিনিস কপিরাইট হিসেবে ধরে না, সেটা হচ্ছে টাইটেল গুলো, নট এই হেডিং গুলোকে ওরা কপিরাইট হিসেবে কাউন্ট করে না। আদারওয়াইজ আপনার কন্টেন্টের কোন লাইনটা কোন ওয়েবসাইট থেকে নিয়ে আসা হয়েছে সবকিছু পয়েন্টিং করে দেয়। সো বি কেয়ারফুল সব সময়। মোস্ট কেজেস এসইও এক্সপার্টরা বলে যদি আপনার কন্টেন্ট 30% কপিরাইট থাকে, গুগল এটাকে ইস্যু হিসেবে কাউন্ট করে না। কিন্তু আমি বলি কি ভাই, কপিরাইট যদি একটা লাইন কপিরাইট ধরে, সেই লাইনটা আপনি অপটিমাইজ করবেন। আপনি একজন স্মার্ট এসইও এক্সপার্ট, সো বি কেয়ারফুল। আপনার কন্টেন্টটা অবশ্যই 100% ইউনিক থাকা উচিত যদি আপনি এসইওর ভালো ইম্প্যাক্ট পেতে চান। সো এখানে দেখেন 60, 70, 80% ডিটেক্ট হয়ে যাচ্ছে। সো আমাদের কন্টেন্টটা ডিটেক্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরা আমাদেরকে কত পার্সেন্ট ইউনিক কন্টেন্ট এখানে আছে, কত পার্সেন্ট প্লাগারিজম কন্টেন্ট, আই মিন কপিরাইট কন্টেন্ট, এই সব ডেটাগুলো আমাদেরকে দিচ্ছে। ওকে, এছাড়াও আরো একটা আছে যে কপি এসকেপ, এগুলো চেক করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আমার কাছে স্মল এসইওটা ভালো লাগে, এদের অনেকগুলা টুলস আছে যেটা আমাদের এসইও তে খুব গুরুত্বপূর্ণ। স্মল এসইও টুল লিখে সার্চ দিবেন, দেখবেন কি কি সুবিধা দিচ্ছে, সব অনেক কিছু সেগমেন্ট আছে, এটা নিয়ে আপনারা ইজিলি কাজ করতে পারবেন। দেখেন কি বলছে, 98% প্লাগেরিজম, হ্যালো 2% ইউনিক। এই যে দেখেন কোনটা ইউনিক, এই যে শুধুমাত্র হেডিং গুলোকে ওরা মানে অ্যাজ এ হিসেবে কাউন্ট করে না, কপিরাইট হিসেবে। কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, কি বৃত্তান্ত, কোথা থেকে কত পার্সেন্ট নেওয়া হয়েছে, এই যে দেখেন 80% দেখা যাচ্ছে কোত্থেকে, এই যে সজীবরয়.com, এই ওয়েবসাইট থেকে 80% নেওয়া হয়েছে এরা বলতেছে। হ্যাঁ, অন্যান্য ওয়েবসাইটে কিছু সিমিলার পেয়েছে হয়তোবা, এই যে এখান থেকে সিমিলার ফাউন্ড, এখান থেকে কিছু অংশ পেয়েছে, দুই একটা লাইন হয়তোবা পেয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই আপনার কন্টেন্টটা 100% ইউনিক হতে হবে। এখানে হয়তো হয়তো না, আপনাদের তো কন্টেন্ট রাইটারের সাথেই কাজ করতে হবে। সো কন্টেন্ট রাইটারকে আপনি গরুর রচনা লিখতে দিলেন, সে যদি আপনাকে একটা উল্টোপাল্টা কোন অন্য কারোর কন্টেন্ট দুদিন ঘুরাই পেঁচায় কপি করে দিয়ে দেয় যে ভাই এই আপনার কন্টেন্ট, অবশ্যই আপনি সেটা চেক করে নেবেন যে কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থাকে, কন্টেন্ট রাইটারকে বলবেন আপনি এই কপিরাইট গুলো আমাকে প্লাগারিজম ফ্রি করে দেন পুরো কন্টেন্টটা, ঠিক আছে? দেন ডুপ্লিকেট থিন কন্টেন্ট নিয়ে তো কথা বললাম। রিলেভেন্সি, ডেফিনেটলি রিলেভেন্সি মেনটেন করতে হবে। এই কন্টেন্ট রাইটার রিলেভেন্সি মেনটেন করে আপনার কন্টেন্ট লিখছে কিনা এটা জানার জন্য আপনাকে ইংলিশের বেসিক নলেজ থাকা লাগবে। কন্টেন্ট যেন এরকম না হয় যে গরুর রচনা লিখতেছেন, সেখানে গরু ঘাস খায়, ঘাসের রং সবুজ, সবুজ রং আমার ভালো লাগে, ছোটবেলায় সবুজ রং দিয়ে আমি আর্ট করতাম, আর্ট আমার খুব প্রিয়, আমি আর্টে নোবেল প্রাইজ পেয়েছিলাম, হ্যাঁ নোবেল প্রাইজের অনেক টাকা, হ্যাঁ টাকা কাগজের হয়, হ্যাঁ কাগজ আমার খুব ভালো লাগে, এরকম যেন উদ্ভট কন্টেন্ট না হয়। সো বি কেয়ারফুল, কন্টেন্ট অলওয়েজ রিলেভেন্ট হতে হবে। যে টপিকের উপরে লিখবেন, আপনি যদি গরু নিয়েই লেখেন তো গরু দিয়েই শুরু হবে, মাঝখানে গরুই থাকবে এবং শেষে গরু দিয়েই যেন শেষ হয়। ক্লিয়ার? কিওয়ার্ড ডেন্সিটি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কিওয়ার্ড ডেন্সিটি মানে আপনি আপনার কন্টেন্টের ভিতরে কয়বার আপনার কিওয়ার্ডটা ইউজ করতেছেন, ইটস কল কিওয়ার্ড ডেন্সিটি।
আপনি আপনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা কয়বার ইউজ করতেছেন এটাকে বলা হয় কিওয়ার্ড ডেন্সিটি। এটা একসময় খুব স্ট্রংলি ফোকাস করা হতো, এখন এত স্ট্রংলি ফোকাস করা হয় না। এখন যেটা বললাম ইন্টেন্ট, তবু আমরা ওল্ড স্কুল মেথোডোলজি অনুযায়ী কিভাবে কাজ করবো এটা। মনে করেন আপনার, আচ্ছা আমি জাস্ট একটা 1000 ওয়ার্ডের যদি কোনো কন্টেন্ট আপনি অপটিমাইজ করেন, তাহলে আপনার কিওয়ার্ডটা এখানে সর্বোচ্চ 3বার ইউজ করবেন, সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 টাইম ফর 1000 ওয়ার্ড। ক্লিয়ার? যদি এটা আপনি 2000 ওয়ার্ডের কোনো কন্টেন্ট হয়, ডেফিনেটলি 3 দিনে 6বার আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আপনি 5বারের বেশি ইউজ করবেন না। যদি 4বার করেন তাও এনাফ, গুড এনাফ। যদি 3000 ওয়ার্ডের কোনো কন্টেন্ট হয়, 3 থেকে 9বার ইউজ করার কথা না, আপনি 6বার ইউজ করবেন, সর্বোচ্চ 7বার, সর্বোচ্চ 7বার। যদি 4000 ওয়ার্ডের ইউজ কন্টেন্ট হয়, সেখানেও 7বার অথবা 8বার। যদি 5000 ওয়ার্ডের কোনো কন্টেন্ট হয়, আপনি এখানে অবশ্যই 8বারের বেশি করবেন না। এর পরে যত 50,000 ওয়ার্ডের কন্টেন্ট হলেও আপনি, যতই কন্টেন্ট হোক না কেন, মনে করেন যে 5000-এর উপরে যতই আসুক না কেন, আপনি কখনোই 10বারের বেশি আপনার কিওয়ার্ড ইউজ করবেন না। এই 10বারটা আমার কাছে এক্সেসিভ মনে হয়। সর্বোচ্চ আপনার কন্টেন্ট যতই বড় হোক না কেন, আমি তো বলি 4 থেকে 5বারের বেশি আপনার কিওয়ার্ডটা ইউজ করা উচিত না। আপনি যদি কিওয়ার্ড বেশি ইউজ করেন, তাহলে আপনার কিওয়ার্ডের ডেন্সিটি বেড়ে যাবে। দেখেন বিভিন্ন টুলস আমাদের বিভিন্ন রকম কিওয়ার্ড ইউজ করার কথা বলে, আমরা উন্মাদের মতো এত কিওয়ার্ড ইউজ করব না, এটা একদম বাজে একটা ব্যাপার। কিওয়ার্ড যদি আমরা বেশি ইউজ করি, গুগল মনে করবে কি, ওই আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করতেছি, এই কিওয়ার্ড দিয়ে আমরা র্যাঙ্কিং এ যাওয়ার চেষ্টা করতেছি। গুগল ডোন্ট লাইক দ্যাট। ক্লিয়ার? গুগল বলবে কি, আপনি ইনফরমেটিভ কন্টেন্ট দেন, আমি তোমাকে র্যাঙ্কিং এ দিব। গুগল কিন্তু এটাই বলে। কিওয়ার্ড প্লেসমেন্ট, প্লেসমেন্ট মানে আপনার কন্টেন্টের ভিতরে কোথায় কোথায় কিওয়ার্ডটা প্লেস করতে হবে। তো এটা ব্যাপারটা কি, এটা এটা আপনি নিজেই বুঝবেন, এটা কোনো স্কাই রকেট সায়েন্স না। 1000 ওয়ার্ডের যদি আপনি কন্টেন্ট লেখেন, অবশ্যই আপনাকে এই জিনিসগুলো, মনে করেন এইখানে একটা কন্টেন্ট লিখতেছেন আপনি, 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট, তো 3বার আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন। প্রথম প্যারাগ্রাফের ভিতরে অবশ্যই আপনি কিওয়ার্ডটা ইউজ করবেন একবার, ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরে অবশ্যই যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে ফার্স্ট প্যারাগ্রাফে একবার কিওয়ার্ড ইউজ করবেন। তারপরে কি করবেন, যেহেতু 3বার, মাঝখানের দিকে একবার ইউজ করবেন, আর শেষের দিকে একবার। শেষের দিকে মানে এরকম যেন না হয় একদম শেষ প্যারাগ্রাফে করতে হবে এটা সেটা, অথবা শেষের দিকে লাস্ট সেকেন্ড প্যারাগ্রাফে করতে হবে, এরকম কোনো নাটকীয়তা নেই। শেষের দিকে আপনি সুবিধা মতো বাই ন্যাচারালি আপনার যেখানে কিওয়ার্ডটা আসবে, সেখানে আপনি একবার ইউজ করবেন। এবং অবশ্যই আপনি শুধুমাত্র কন্টেন্টের ভিতরে সব কিওয়ার্ড ইউজ করা উচিত নয়। যে কোনো একটা হেডিং এর ভিতরে, যে H2 অথবা H3, এই হেডিং ট্যাগের ভিতরে যে কোনো একবার কিওয়ার্ডটা ইউজ করবেন। ঠিক আছে? যে কোনো একবার কিওয়ার্ডটা ইউজ করবেন, সেটা যদি 1000 ওয়ার্ডের হয় একটা হেডিং এর ভিতরে, যদি 2000 ওয়ার্ডের হয় তাও একটা হেডিং এই করেন, কোনো সমস্যা নেই। একটা অথবা সর্বোচ্চ 2টা হেডিং, যদি আপনি বড় বড় কন্টেন্ট লেখেন তাহলে 2টা হেডিং এর ভিতরে ইউজ করতে পারেন। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্যাপার, মোস্ট ইম্পর্টেন্ট এটা কন্টেন্ট প্লেসমেন্ট। এমন যেন না হয় সব কিওয়ার্ড আপনি প্রথম 4টা 5টা প্যারাগ্রাফের মধ্যে ভরে দিছেন, 4 5বার কিওয়ার্ড ইউজ করছেন, এটা কিন্তু খুব ব্যাড পলিসি। গুগল কিন্তু ভাববে যে এই কিওয়ার্ড গুলো এক জায়গায় দেওয়া হয়েছে এক্সট্রা অ্যাটেনশন পাওয়ার জন্য আমার, তাই না? কিওয়ার্ড স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং মানে কিওয়ার্ডটা ডেন্সিটি যদি বেড়ে যায়, কিওয়ার্ড যদি বারবার ইউজ করেন করেন তো এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। ব্যাপারটা কি দেখেন, এখানে নেক্সট স্লাইডে ডিফাইন করা আছে। কিওয়ার্ড স্টাফিং, মাল্টিপল ইউজ অফ কিওয়ার্ড। আপনি যদি কিওয়ার্ডটা মাল্টিপল বার ইউজ করেন, তাহলে সেটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। তার মানে কি, কিওয়ার্ডের ডেন্সিটি বেড়ে যাবে কিওয়ার্ড স্টাফিং করলে। এই দেখেন কিওয়ার্ড স্টাফিং এ একটা এক্সাম্পল দেওয়া আছে, আর ইউ লুকিং টু বাই প্রিমিয়াম ব্লাইন্ড ইন দুবাই, আর প্রিমিয়াম ব্লাইন্ড ইন দুবাই আর দ্য বেস্ট চয়েস। এই প্রিমিয়াম ব্লাইন্ড ইন দুবাই, প্রিমিয়াম ব্লাইন্ড ইন দুবাই মাথা খারাপ করে ফেলছে এতটুকু কন্টেন্টের ভিতরে। আমাদের ভিতরে একটা কিন্তু কমন ডায়লগ আছে, এই যে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, স্যার যদি কিছু জিজ্ঞেস করতো মাথা খারাপ হয়ে যেত, এই কালকের স্কুলে আসেনি কেন? স্যার আমি স্যার কালকে আসতে পারিনি স্যার, কারণ স্যার আমার স্যার জ্বর ছিল স্যার। একদম দেখেন কি অবস্থা, মানে স্যারকে রেপ করা হলো না এখানে? এত কবার স্যার বললাম, এখানে কথার প্রাঞ্জলতা একেবারেই নষ্ট হয়ে গেল। সো এরকম বারবার এক্সেসিভ মাত্রায় যদি আমরা কিওয়ার্ড ইউজ করি, ইটস কল কিওয়ার্ড স্ট্যাফিং। গুগল ডাজন্ট লাইক দ্যাট। গুগল বলে তুমি এরকম করতেছো, তার মানে কি তুমি এই কিওয়ার্ড দিয়ে আমার এক্সট্রা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছো।
ঠিক আছে, সো কখনোই আপনার নট কিওয়ার্ড যেটা আপনি দিয়ে র্যাঙ্কিং করতেছেন শুধু সেটা না, এমন কোনো ওয়ার্ড যেন গুগলে আপনার কন্টেন্টের মধ্যে বেশিবার ইউজ না হয়ে যায়, ওয়ার্ড অথবা কোনো ফ্রেজ। কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড শুড বি অ্যারেঞ্জ প্রিসাইসলি। ঠিক আছে, এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। আর কিওয়ার্ড প্রক্সিমিটি কি ব্রেফাক, মানে মেইন কিওয়ার্ডটা ভেঙে ভেঙে যদি আপনি বারবার ইউজ করার চেষ্টা করেন, ওই যেটা বললাম যে একটা 3-4 ওয়ার্ডের কিওয়ার্ড আছে, প্রথম 2 ওয়ার্ড দিলেন, তারপরে এরকম বারবার যদি ইউজ করেন ভেঙে ভেঙে, ইটস কল্ড কিওয়ার্ড প্রক্সিমিটি। সো ইন জেনারেলি এগুলো একটা কনসেপ্ট, এগুলো নিয়ে আমরা কন্টেন্টের জন্য, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কন্টেন্ট রাইটার যখন কন্টেন্ট লিখে দিবে তখন কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হয় এর ভিতরে এক্সেসিভ মাত্রায় কোনো কিওয়ার্ড ইউজ হচ্ছে কিনা, তারপর কিওয়ার্ড প্রমিনেন্স হয়ে যাচ্ছে কিনা, অ্যারেঞ্জ করা হচ্ছে কিনা এটা, হ্যাঁ প্রিসাইসলি অ্যারেঞ্জ করা হচ্ছে কিনা, নাহলে কিওয়ার্ড প্রমিনেন্স একই জায়গায় যদি আপনি 4টা 5টা কিওয়ার্ড দিয়ে দেন সেটা কিন্তু কিওয়ার্ড প্রমিনেন্স হয়ে যাবে, এটা করা যাবে না। আমি যেভাবে বললাম ফার্স্ট প্যারাগ্রাফে অবশ্যই একটা দিবেন, তারপরে শেষের দিকে অবশ্যই একটা রাখার চেষ্টা করবেন, আবার মাঝখানের দিকে একটু রাখার চেষ্টা করবেন, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। দেন তারপর প্রক্সিমিটিস মেন কিওয়ার্ডটা বার ভেঙে ভেঙে যদি আপনি নাটকীয় ভাবে লেখার চেষ্টা করেন, গুগলকে অ্যাটেনশন এক্সট্রা অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেন, ইটস কল্ড কিওয়ার্ড প্রক্সিমিটি। এগুলো খেয়াল রাখতে হবে। এখন চলেন আমরা একটা অপটিমাইজ কন্টেন্ট কিভাবে লিখতে পারি গুগলের জন্য। দ্য কন্টেন্ট মাস্ট বি এন্টায়ারলি ইউনিক, অবশ্যই কন্টেন্টটা ইউনিক হতে হবে। দ্য ইউজ অফ কপিরাইটেড কন্টেন্ট ইন এনি ওয়ে ইজ নট অ্যালাউড, কোনোভাবেই কপিরাইট কন্টেন্ট আপনি এসইওর জন্য অ্যালো না। অনেকেই জিজ্ঞেস করে যে দাদা এআই কন্টেন্ট কি ইউজ করা যায়, দেখেন গুগলের একটা অ্যানাউন্সমেন্ট আছে, গুগলের যে জন মুলার, হ্যাঁ আমরা যাকে বেশি পরিমাণ প্রায়োরিটি দিই, এসইওর যত আপডেট আছে ওনাকেই ফলো করি এক্স হ্যান্ডেলে। সো উনি বলছে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এআই কন্টেন্ট, উই ডোন্ট জাস্ট নিড আপনার ইনফরমেটিভ অ্যান্ড ইউনিক কন্টেন্ট। গুগলকে যদি আপনি ইনফরমেটিভ কন্টেন্ট দেন, গুগলের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কন্টেন্ট আপনি চ্যাট জিপিটি দিয়ে নিয়ে আসছেন, জিমিনি দিয়ে নিয়ে নিয়ে আসছেন, নাকি আদারওয়াইজ যে কোনো কন্টেন্ট থেকে নিয়ে আসছেন, গুগল এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ক্লিয়ার। তবে হ্যাঁ, হুবহু চ্যাট জিপিটি দিয়ে কোনো কন্টেন্ট লিখবেন না, অথবা জিমিনাই দিয়ে কোনো কন্টেন্ট লিখবেন না, অথবা যে কোনো এআই টুল দিয়ে কোনো কন্টেন্ট লিখবেন না, কারণ ওদের কিন্তু হিউম্যান ইন্টেন্টের কন্টেন্ট ওরা দেয় না। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখবেন যে ডিসকভার, তারপর হচ্ছে টেইলর, এলিভেট, এই ধরনের ওয়ার্ড গুলো মানে চ্যাট জিপিটি কমনলি ইউজ করে। সোশ্যাল মিডিয়ার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, জিমিনাই ইউজ করতে পারেন, কিন্তু নেভার এভার ফর এসইও ইউজ করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই হিউম্যান টাচ দিতে হবে, আপনাকে এনশিওর করতে হবে ইটস এ ইনফরমেটিভ অ্যান্ড ইউনিক কন্টেন্ট। দ্য কন্টেন্ট মাস্ট বি ডেসক্রিপটিভ, অবশ্যই বর্ণনামূলক হতে হবে, স্ট্রাকচার গঠনমূলক হতে হবে, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং যেন সেটা আপনার ইউজাররা পড়ে বুঝতে পারে। হ্যাঁ, এনশিওরিং দ্যাট ভিজিটর ক্যান ইজিলি রিড, ভিজিটর অথবা রিডার ইউজার ফ্রেন্ড ইউজার ফাইন্ড দেয়ার ডিজায়ার ইনফরমেশন, আপনার যারা ভিজিটর তারা ইজিলি এবং পড়তে পারে, এবং আপনার ইউজাররা ফাইন্ড করতে পারে আপনার তার ডিজায়ার ইনফরমেশন গুলো আপনার কন্টেন্টের মধ্যে থেকে ফাইন্ড আউট করতে পারে। মানে ওই যে বঙ্কিমচন্দ্রের চন্দ্রের রচনা সামগ্রীর মতো যেন না হয়ে যায়, দাঁত ভেঙে যাবে কন্টেন্ট পড়তে পড়তে, এরকম কখনোই করা যাবে না। ঠিক আছে, এই জন্য দেখবেন আমার খুব ইয়ে আছে যে বিশেষ করে আমাদের যারা নেটিভ রাইটার না, এই যে বাংলাদেশ ইন্ডিয়ান, আমি অনেক বাংলাদেশি রাইটারের সাথে কাজ করছি, তো এদের কাছে যখন কন্টেন্ট লিখতে যাই ডেফিনেটলি খুব স্ট্রং মানে হাই ভলিউম কন্টেন্ট দেয়। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এরা তো ওই যে কি হয় যে ডিকশনারি পড়ে ইংলিশ শিখছে, তো তো এদের ওয়ার্ড গুলো এমন সুন্দর সুন্দর শব্দ চয়ন করে যে শব্দের অর্থ হয়তো বা যারা নেটিভ ইংলিশ রিডার তারাও বোঝে না। হ্যাঁ, যেমন দেখেন আপনার সামনে যদি রবীন্দ্রনাথের অথবা বঙ্কিমচন্দ্রের কোনো কবিতা সামগ্রী অথবা গল্প সামগ্রী এনে দেওয়া হয়, অনেক ওয়ার্ড আপনি 5 পাতা পড়লে কিন্তু ওর ভিতরে 10-15টা ওয়ার্ড আপনি বাংলা জানেন, বাঙালি, তবুও দেখবেন আপনি বুঝতে পারবেন না। সো এই যে আমাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ানরা যারা কিনা ইংলিশ গ্রামার শিখে ইংলিশ লেখে, তারা কিন্তু এই ধরনের কথাবার্তা লেখে। সো সব থেকে প্রাঞ্জল ইংলিশ লেখে নেটিভ রাইটাররা। তো একদম ইজি, আপনি দেখলে আপনার পড়লে মনে হবে ধর
এটা কোনো কন্টেন্ট হলো, কি লিখছে এবিসিডি, কিন্তু অ্যাকচুয়ালি ওটাই সবাই বুঝতে পারে এবং গুগল ওটাকে বেশি প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এই জন্য নেটিভ রাইটারের সাথে কাজ করতে পারলে বেটার। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা। আমি বলছি না বাংলাদেশের রাইটাররা খারাপ লাগে, বাংলাদেশের রাইটার, নট বাংলাদেশি, বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যারা আছে, আমি অবশ্য পাকিস্তান ইন্ডিয়ান কন্টেন্ট রাইটারের সাথে কাজ করিনি, বাংলাদেশি ইউএসএ কানাডা কন্টেন্ট রাইটারের সাথে কাজ করছি। তো এরা যা লেখে, এরা স্মার্ট কন্টেন্ট লেখে, কিন্তু কিছু কিছু ওয়ার্ড মানে ভালো করতে যে এমন ইউজ করে ফেলে যেটা কিনা ইউজাররা হয়তো বা বুঝতে পারে না। সো এটা অনেক সময় ইউজার ফ্রেন্ডলি হয় না এই কন্টেন্ট গুলা। Keyword density. Most SEO experts suggested applying it in the range of 1 থেকে 5%। অনেকেই সাজেস্ট করে, দেখবেন গুগলেও দেখবেন অনেকে সাজেস্ট করে, কিন্তু কথা হচ্ছে নেভার এভার 0.1 থেকে 0.3%, মানে 1000 ওয়ার্ডের ভিতরে আপনি সর্বোচ্চ 3 বার, 1 থেকে 3 বার ইউজ করতে পারবেন। যেটা আমি একটু আগে আপনাদেরকে বলে দিলাম, 1000 ওয়ার্ডের কন্টেন্ট হলে সেখানে সর্বোচ্চ 3 বার, যদি 2000 ওয়ার্ডের কন্টেন্ট হয় সর্বোচ্চ 5 বার, যদি 3000 ওয়ার্ডের কন্টেন্ট হয় সর্বোচ্চ 6 বার অথবা 7 বার, যদি 4000 ওয়ার্ডের কন্টেন্ট হয় 7 বার, 5000 ওয়ার্ডের কন্টেন্ট হলে 8 বার, এরকম ভাবে আপনি লেখার চেষ্টা করবেন। টেক্সট মডিফিকেশন ইন দ্য কন্টেন্ট ইজ নট অ্যাডভাইজেবল। এর অর্থ হচ্ছে আমরা অনেকে ওই যে ইটালিক ফর্ম অথবা একটু বোল্ড করি অথবা একটু কালার করি না, এগুলো গুগল নিষেধ করে, যে বলে এগুলো করার কোনো অর্থ নেই, আপনি জাস্ট ইনফরমেটিভ কন্টেন্ট দেন। আপনার ইনফরমেশন যদি দেখেন, ভালো ভালো ওয়েবসাইট গুলো অবশ্যই ক্রিস্টাল ক্লিয়ার হয়, তাই না? কোনো রং চং বগরি চুগরি কিছু থাকে না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখে। তো আমরাই একমাত্র মানে মাথা মোটা, আমরা রং চং না দেখলে এখানে একটু লাল দাও, এখানে একটু সবুজ দাও, এখানে একটু কালো দাও, এখানে একটু পিঙ্ক দাও, গরুটাও তো পিঙ্ক খুঁজি আমরা। সো বি কেয়ারফুল, এইগুলো গুগল এক্সট্রা প্রায়োরিটি দেয় না। যে আপনার কোথাও ইটালিক ফর্মে আছে, কোথাও বোল্ড করা আছে, কোথাও রং আছে, কালার করা আছে, গুগল এগুলোকে এক্সট্রা প্রায়োরিটি দেয় না। গুগল কি করে, যে বরং এইগুলোর জন্য গুগল আরো আপনার কন্টেন্টটাকে কি করে, ডাউনগ্রেড করেন। যে গুগল বুঝতে পারে যে আপনি হয়তোবা ক্লায়েন্টকে আই অ্যাট্রাক্ট করতে চাচ্ছেন এই বোল্ড করে, রং করে অথবা ইটালিক ফর্ম দিয়ে। ম্যানিপুলেট করা যাবে না, গুগলের কথা হচ্ছে এরকম ম্যানিপুলেট করা যাবে না আমার ইউজারকে। তুমি ইনফরমেটিভ কন্টেন্ট দাও, আমার ইউজাররা এমনি তোমার কন্টেন্ট পড়া শুরু করবে। ক্লিয়ার? টু মেইনটেইন দ্য ডেন্সিটি অফ কিওয়ার্ড, কিওয়ার্ডের ডেন্সিটি মেইনটেইন করতে হবে। কিভাবে? অনেক সময় কিওয়ার্ডের ডেন্সিটি অনেক বেড়ে যায়, কিওয়ার্ডের ঘনত্ব, সেক্ষেত্রে আমাদের এলএসআই ভার্সন ইউজ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের সময় আমরা এলএসআই নিয়ে কথা বলছিলাম। এলএসআই মানে কি? ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। এটা নিয়ে কেন কথা বলছি এবং গুরুত্ব কি দেখেন, এলএসআই হচ্ছে একটা কিওয়ার্ডের সিমিলার টাইপ অফ কিওয়ার্ড। যেমন আপনার যদি এরকম থাকে যে গুড ফুড, আপনার কিওয়ার্ড হচ্ছে গুড ফুড, আপনি এখানে লিখতে পারেন হেলদি ফুড, হাইজিনিক ফুড, অথবা টেস্টি ফুড, সিজনিং ফুড, মাউথ ওয়াটারিং ফুড। হ্যাঁ, তারপর হচ্ছে ফুড, বারবার ফুড না দিয়ে আপনি মিল লিখতে পারেন, তাই না? তারপর হচ্ছে এরকম মিল, তারপর আর কি আরো কি কি আছে এগুলো একটু খুঁজে দেখতে হবে। বিভিন্ন এআই টুলস আছে, যে অথবা চ্যাট জিপিটির কাছে যে বলবেন যে এই কিওয়ার্ডের কিছু এলএসআই ভার্সন আমাকে খুঁজে বের করে দেওয়া, চ্যাট জিপিটি আমাদের বিভিন্ন কিওয়ার্ডের। লাস্ট আমি একটা প্রজেক্ট করতে যে আমি নিজে বিভিন্ন এআই টুলস দিয়ে খুঁজে বের করতে পারতেছিলাম না এবং মাথা দিয়েও জেনারেট করতে পারছিলাম। চ্যাট জিপিটি কি বলছি যে দাদু আমাকে কিছু এই কিওয়ার্ডের এলএসআই ভার্সন দিয়ে দাও, চ্যাট জিপিটি দাদু আমাকে একদম পুরা মাল মশলা মাখায় কয়েকটা এলএসআই ভার্সন দিয়ে দিল। সোকে আপনারা এইভাবে এলএসআই ভার্সন ইউজ করবেন। দেখেন, বেসিক্যালি একটা পেজকে আমরা একটা প্রাইমারি কিওয়ার্ড, একটা দুটো সেকেন্ডারি কিওয়ার্ড দিয়ে টার্গেট করি। শুধুমাত্র আপনি ওই যেটা দিয়ে টার্গেট করতেছেন, ধরেন আপনার একটা পেজ, আপনি একটা কন্টেন্ট লিখছেন, সেটা আপনি আপনি এসইও করতেছেন, আপনার কিওয়ার্ড আছে গুড ফুড, আপনি শুধু এই কিওয়ার্ডটাই দেখতেছেন যে কিওয়ার্ড ডেন্সিটি রক্ষা করতেছে কিনা। ঠিক আছে? মনে করেন আপনি একটা কথা গুড হেলথ, এই গুড ফুড এই কন্টেন্টের ভিতরে আপনি 15 বার গুড হেলথ, গুড হেলথ, গুড হেলথ এই কথাটা ইউজ করছেন। তো আপনি মনে করতেছেন আমার কি অর্থ, এটা গুড ফুড, গুড হেলথ হয়েছে তো আমি খেয়াল করিনি, এটা খেয়াল করতে হবে। আপনি কোন কিওয়ার্ড মনে করতেছেন, গুগল তো আর আপনার মনে জায়গা নিয়ে বসে নেই। গুগল দেখবে আপনি কন্টেন্টের ভিতরে গুড হেলথ কথাটা 14-15 বার লিখছেন, সো গুগল মনে করবে আপনি হয়তোবা কৌশলে এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিং এ আসার চেষ্টা করতেছেন। সো নট অনলি যে কিওয়ার্ডটা দিয়ে আপনি র্যাঙ্কিং করতে চাচ্ছেন, শুধু সেই কিওয়ার্ডটা দিয়েই আপনি কন্টেন্টের আপনার কিওয়ার্ডের ডেন্সিটি প্রোটেক্ট করার চেষ্টা করবেন। অলওয়েজ আপনি দেখবেন আপনার ওভারঅল কন্টেন্টের ভিতরে কোন কিওয়ার্ডটা এক্সেসিভ মাত্রা ইউজ হয়ে যাচ্ছে।
এক্সেসিভ মাত্রা ইউজ হয়ে গেলে সেটা আপনি এলএসআই ভার্সন দিয়ে ওই জায়গাটা ফিল আপ করার চেষ্টা করবেন। ক্লিয়ার? সো এইভাবে আমরা একটা অপটিমাইজ কন্টেন্ট লিখতে পারি। আর যাদের লেখার ক্যাপাসিটি নেই, ক্যাপাসিটি থাকতেই পারে না, একজন এসইও এক্সপার্ট কখনোই কন্টেন্ট লিখবে না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমি কিছু কিছু কন্টেন্ট লিখি, তবে মানে সব নিশ নিয়েও কিন্তু আমি কন্টেন্ট লিখতে পারি না। ঠিক আছে? সো আমি অনেক আগে এই বছরের জুলাই আগস্ট পর্যন্ত একটা বিজনেস নিয়ে কাজ করেছিলাম। এই যে ওটা ছিল আপনার মেরিটাইম সিকিউরিটি, যেটা আর্ম গার্ড সিকিউরিটি, মানে জাহাজের। এখন এই নিয়ে আমি কখনো কাজ করিনি। সো আমাকে কিন্তু কন্টেন্ট রাইটারের কাছ থেকে, এটা ছিল একটা নাইজেরিয়ান কোম্পানি, কন্টেন্ট রাইটারের কাছ থেকে কন্টেন্ট লিখে নেওয়া লাগছিল। ওকে। সো ওকে, দেন ইমেজ অপটিমাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। ইমেজ অপটিমাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো ইমেজ অপটিমাইজেশন নিয়ে আমি বেশি কথা বলবো না, অলরেডি আমরা ওই যে জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন নিয়ে ডেফিনেটলি কথা বলছি। সো এই ভিডিওটা দেখলে হয়ে যাবে। এখানে জাস্ট একটা ওয়েবসাইটের জন্য ইমেজ অপটিমাইজেশন এত কাট খড় পড়ানো লাগে না। Image should always be optimized as much as possible before uploading them to a website. ব্যাপার হচ্ছে কি, একটা ওয়েবসাইটে ইমেজ আপলোড করার পরেও অপটিমাইজ করা যায়, তবে চেষ্টা করতে হবে আপলোড করার আগেই ইমেজটা প্রিপেয়ার করে তারপর ওয়েবসাইটে আপলোড করা, সব থেকে বেস্ট প্র্যাকটিস। মাস্ট ইউজ অ্যান ইউনিক ইমেজ, অবশ্যই ইউনিক ইমেজ ইউজ করতে হবে, অ্যান্ড মেক শিওর এ কন্টেন্ট রিলেভেন্ট ইমেজ। ক্লিয়ার? এখন ইউনিক ইমেজ কই পাবেন? মনে করেন আপনি বাঘ নিয়ে একটা কন্টেন্ট লিখতেছেন, যাবেন সুন্দরবনে চলে বাঘের খাদ্যে পরিণত হয়ে বাঘের লাঞ্চ হয়ে যাবেন, অথবা বাঘের ব্রেকফাস্ট হয়ে যাবে, অথবা বাঘ হয়তো বা ডিনার রাতে হয়তো বা যাবেন না। যাই হোক, সেখানে বাঘের লাঞ্চ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন কি করবেন আপনি? আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন টাইগার, সার্চ দিয়ে এই যে ইমেজ গুলো পাবেন আপনি, এখান থেকে সব ইমেজ আপনি নিতে পারবেন না। ইমেজ নিলে কপিরাইট কেস খেয়ে পড়ে থাকবেন। আপনাকে যেটা করতে হবে, টুল সেগমেন্টে যাবেন, যাওয়ার পরে ইউজ রাইট, রাউট করে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এখানে ক্লিক করবেন। দেন যে ইমেজগুলো আমরা দেখতে পাবো, এই যে লাইসেন্সেবল, লাইসেন্সেবল, এই ইমেজগুলো আমরা সেভ ইউজ করতে পারবো। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এই ইমেজগুলো কি হুবহু আমরা ইউজ করব? না, এখানেও কাঁচি চালাতে হবে। এখানে কাঁচি চালাতে হবে। কিভাবে কাঁচি চালাবেন? সাপোজ দেখেন, আমি যদিও ইমেজ এডিটর না, তবুও একটু বোঝানোর চেষ্টা করি। কোন একটা ইমেজ আপনি এখান থেকে নেন, মনে করেন এই ইমেজটা একটু নয়েজ বেশি, এই ইমেজটা নেন, ডাউনলোড করেন। ওকে, দেন এবার আমি একটু ক্যানভাতে যাব। আপনারা সবাই ক্যানভা দিয়ে করেন, সমস্যা নেই। আর যারা ফটোশপ পারেন অবশ্যই ফটোশপ দিয়ে করবেন, কারণ ফটোশপ তো ফটোশপই, তাই না? ক্যানভা কি? সো এখানে আমরা যে কোনো একটা ক্যানভাস নেই, মনে করেন কি নিলাম, আহ, আচ্ছা এটা নেই, কোনো সমস্যা নেই। ফার্স্ট অফ অল, প্রথম যে কাজটা করবেন, গুগল থেকে যে ইমেজটা আপনি নেবেন, সেই ইমেজের সাইজটা আপনি আগে চেঞ্জ করবেন। ক্লিয়ার? সাইজটা আগে আপনি চেঞ্জ করবেন, তাহলে গুগল ওখানে সাইজ নিয়ে কনফিউজড হয়ে যাবে। দেখেন, এখন কথা হচ্ছে, দাদা আপনি তো বললেন এই ইমেজগুলো লাইসেন্সেবল, কিন্তু এই ইমেজগুলো আমি ইউজ করতে পারবো না কেন? অবশ্যই আপনি ইমেজগুলো ইউজ করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে ভাই, এই ইমেজ নিয়ে অলরেডি এই ইমেজগুলো তো আমাদের মতো পাপি অনেক আছে, তারা এই ইমেজগুলো ইউজ করছে অলরেডি। এখন আমি যদি ইউজ করি, কেউ কপিরাইট আমাকে ধরবে না, কিন্তু এই ইমেজটা আমার ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্কিং হবে না। আমাদের ওয়েবসাইটে কিন্তু ইমেজও র্যাঙ্কিং করে। যেমন আপনি সজীব রয় লিখে এখানে সার্চ দেন, দেখেন ইমেজ সেগমেন্টে চলে আসেন, দেখেন আমার অনেকগুলো ইমেজ এখানে র্যাঙ্কিং করবে। প্রথম প্রথম ইমেজটা আমার 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। প্রথম সারিতে আমার 3টে 4টে ইমেজ, দ্বিতীয় সারিতে আমার ইমেজ আছে, চতুর্থ সারিতে আমার ইমেজ আছে, পঞ্চম সারিতে ইমেজ আছে। এগুলো কেন আসতেছে? এই ইমেজগুলো কেন র্যাঙ্কিং করতেছে? এগুলো অপটিমাইজ করা, তাই তাই না?
আমি যদি অন্য কোনো কপিরাইট ইমেজ দিতাম তাহলে এটা কাজ করতো না। বিশেষ করে ই কমার্স ওয়েবসাইটে ইমেজগুলো ভালোভাবে অপটিমাইজ করা উচিত। কারণ কি, ই কমার্স একমাত্র প্রোডাক্ট কেনার সময় আমরা অনেক সময় ইমেজ, গুগলের ইমেজ সার্চ ইউজ করি। মনে করেন আপনি একটা কি কিনবেন, হচ্ছে রুম সাইক্লিং, তাই তো, ডোমেস্টিক, ডোমেস্টিক সাইকেল, ডোমেস্টিক সাইকেলিং। আচ্ছা, সাইকেল হবে। নো। আচ্ছা, রুম সাইকেল। মনে করেন আপনি এটা কিনবেন, এখন অনেক সময় গুগলে সার্চ করলে অনেক কিছু পাবেন না, তো আপনি দেখবেন যে আমি একটু ইমেজ দেখে পছন্দ করি কোন মডেলটা আমার ভালো লাগে, তাই না? মনে করেন এই এই ইমেজ, এই সাইকেলটা আমার ভালো লাগছে, সো এবার এখান থেকে তাদের ওয়েবসাইটে যাই। তো এই জন্য ই কমার্স প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার সময় ইমেজ গুলো সুন্দরভাবে অপটিমাইজ করতে হয় কিওয়ার্ড দিয়ে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখেন এই বাগটা আমি কিভাবে ইউনিক করব। কারণ আমার দরকার এই বাগটা, যদিও কপিরাইট, কিন্তু আমি এটা র্যাঙ্কিং করাতে চাই। এখন গুগল যদি বুঝতে পারে গুগল থেকে আমি নিয়ে আসছি, তো তো র্যাঙ্কিং দিবে না। আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেই। ওকে, এবার আমি এখান থেকে একটা ফরেস্ট নিয়ে চলে আসি, ওই ফরেস্টের উপরে বসাই দিব। তো দেখেন আমার ইমেজ সেন্স খুবই বাজে, সো আপনারা অবশ্যই নিজেরা এগুলো একটু চিন্তা করবেন। মনে করেন এই ফরেস্টটা দিলাম আমি এখানে। এটা এর পিছন দিকে দিলাম লেয়ারটা। বাঘটা অনেক বড় বড় দেখাচ্ছে মনে হয়, তাই না? ছোট করে দিব। বাঘ মামা এখন আমার হাতে আছো, সাইজ করে ফেলবো তোমার। মনে করেন এই যে বাঘটা এখানে বসে আছে। এই ইমেজ অ্যালাইনমেন্ট গুলো ভালো বুঝি না, বাঘটা এখানে যদি বসে থাকে আর এই অবস্থান থেকে যদি একটা ছবি নেওয়া হয় কেমন দেখা যেতে পারে, এটা জানি না। টাইগার। এখান থেকে আরো মনে করেন একটা ছোট টাইগার, বাচ্চা টাইগার আপনি দিবেন এখানে বসায়। সরি। মনে করেন এখানে এর এর বাচ্চা এখানে বসে আছে সাপোজ। এর এবার কালার ব্যালেন্স ট্যালেন্স একটু ঠিকঠাক করতে হবে। এইভাবে আপনি একটা ইউনিক ছবি বানাতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি ইউনিক ছবি বানাবেন। আমার ওয়েবসাইটের ছবিগুলো দেখেন, আমি বলছি না সবই ইউনিক, এটা আমি চেষ্টা করি। দেখেন এখানে এই যে কপিরাইট ইমেজ অনেক জায়গা থেকে নেওয়া, সরি গলা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তিনটে চারটা সেগমেন্ট আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি, এখানে কিন্তু কপিরাইট ধরার খুব একটা সুযোগ থাকে না। এবং আপনি এই যে বিভিন্ন স্টক ইমেজ থেকেও নিতে পারেন, যে ফ্রি ইমেজ সাইট যেমন আছে, ফ্রি পিক, আনস্প্লাশ, এই যে পিক্সেলস, আনস্প্লাশ, পিক্সেলস। হ্যাঁ, এই যে এইসব জায়গা থেকে আপনি ছবি নিতে পারেন, কিন্তু এখান থেকেও ছবি যদি ফ্রি নেন কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে প্রত্যেকটা ছবি আপনি অপটিমাইজ করে অবশ্যই নিবেন। যদি না নেন তাহলে ওই যে ইমেজের যে শক্তি এসইও তে, এই শক্তিটা কিন্তু আপনি পাবেন না। এবং ডট জেপিজি এবং পিএনজি ফরম্যাটের ইমেজগুলো রাখার চেষ্টা করবেন। রিনেম করবেন ইমেজের যে কিওয়ার্ড গুলো দিয়ে, অবশ্যই নেমটা রিনেম করবেন। এই যে এখানে বলা আছে, এটা তো কিওয়ার্ড রিসার্চ ইমেজ এসইওর কথা বলা আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব কিভাবে আপনি একটা ইমেজ অপটিমাইজ করতে হয়। এবং রিনেম করবেন এবং বিভিন্ন ওয়ার্ডের ভিতরে হাইপেন দিয়ে দিবেন। টু ইনশিওর ক্লিয়ার ক্লিয়ার ইমেজ করবেন, এবং অলওয়েজ এখানে আপনার ইমেজগুলো অবশ্যই 100 কিলোবাইটের নিচে রাখার চেষ্টা করবেন। সেটা কি করবেন, আপনি ইমেজ কম্প্রেসর দিয়ে ইমেজগুলো কম্প্রেস করে দিবেন। যে কোনো একটা ইমেজ কম্প্রেসর লিখে সার্চ দেন, ইমেজ, অনলাইন ইমেজ কম্প্রেসর লিখে সার্চ দেন।
এখানে আপনি আপনার ইমেজটা আপলোড করেন, মনে করেন এই ইমেজটা, তাই তো? এটা কত আছে? ও মাই গড, অনেক ছোট ইমেজ। এটা দেখি কত। এটা অনেক ছোট। এটা এই 399 কিলোবাইটের একটা ইমেজ আছে মনে করেন, আমার ইমেজ। জাস্ট এখানে আপলোড করেন, দেখেন 52 কিলোবাইট অলরেডি এখান থেকে কোয়ালিটি ডাউন হয়ে গেছে। তো এটা যদি আরো ছোট করতে চান করেন, হ্যাঁ 25 কিলোবাইট অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আপনার ইমেজটা এখান থেকে ডাউনলোড করে ফেলেন। ঠিক আছে? বিভিন্ন ইমেজ কম্প্রেসর আছে, আমি এটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। দেন অ্যাভয়েড টেক্সট কন্টেন্ট ইন দ্য ইমেজ। চেষ্টা করবেন ইমেজের ভিতরে টেক্সট কন্টেন্ট যত কম দেওয়া যায়। আপনার যে মূল ইমেজটা, সেই ইমেজটা আপনি এটা জাস্ট একজন গ্রাফিক ডিজাইনের সাথে আমার একদিন কথা হচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম একটা ইমেজ কিভাবে, মানে এখানে কনসেপ্টটা কি। তো আমাকে বললো যে আমাদের যে মূল যে ব্যাপার, ইমেজের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা 70% জায়গা কভার করে থাকা উচিত, এবং যে কন্টেন্ট যা কিছু আর যেসব ইনফরমেশনাল যা কিছু দরকার, এটা জাস্ট 30% এরিয়া দখল করে থাকলে এনাফ। এর বেশি যদি বাড়ানো হয় সেটা বেটার। মূল যে কনটেক্সট, সেই কনটেক্সটটা অবশ্যই যেন বিষয়বস্তুটা 70% জায়গা দখল করে থাকবে। ইমেজের যে ওয়াল ট্যাগ, এটা আমরা এখান থেকে এখন দেখাতে পারবো না, এটা ওয়েবসাইটের ভিতরে যেয়ে আমাদের দেখতে হবে ওয়াল ট্যাগ কোথায় দিতে হয়। অল ট্যাগই হচ্ছে ইমেজের একমাত্র আইডেন্টিফায়ার। দেখেন, আপনি একটা ইমেজ রিনেম করেন আর না করেন, আমরা যখন এখানে টাইগার লিখে সার্চ দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন, একটা ইমেজ অনেক কিছু ভিজুয়ালাইজ করে। এই ইমেজটা দেখে আমরা এখানে যারা আছি, কেউ একজন বলতে পারে ইমেজটা বাঘ বোঝাচ্ছে, কেউ একজন বলতে পারে না এই যে পিছনের গাছটাকে বোঝানো হচ্ছে ইমেজ দ্বারা, কেউ একজন বলতে পারে না এই যে শুকনো মাটিটাকে বোঝাচ্ছে, কেউ একজন বলতে পারে না পিছনের এই যে সবুজ ঘাসগুলোকে বোঝানো হচ্ছে। কারোর কথাই কিন্তু ভুল নয়। এখন গুগল তো একটা রোবট, গুগল এসে তো এখানে কনফিউজড হয়ে যাবে যে এই ইমেজ দিয়ে আসলে কোনটা ডিফাইন করা হচ্ছে। ক্লিয়ার? সো আমরা যে আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আপলোড করি, সিরিয়াসলি এখানে গুগলের বট এসে গুগল তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে এই ইমেজ দিয়ে আমি আসলে কি বোঝাতে চেয়েছি। তো এই যে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা ওয়ার্ল্ড ট্যাগের মাধ্যমে, এটা অল্টারনেটিভ ট্যাগের মাধ্যমে গুগলকে বুঝিয়ে দিতে হয় যে দিস ইমেজ ইজ ফর টাইগার, অথবা যা হোক, এই ইমেজ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এটা একটা ডিফাইন ওখানে ডেসক্রিপশন লিখে দিবেন। শুধুমাত্র তখন গুগল আপনার ইমেজের ওই সেগমেন্টটাকে প্রায়োরিটি দিয়ে র্যাঙ্কিং করাবে। ক্লিয়ার? এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যাই করেন, ইমেজের রিনেম করেন নাই করেন, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, আপনাকে অল ট্যাগ না দিলে কিন্তু এসইও হয় না। অল ট্যাগ এবং ইমেজের সাইজটা অবশ্যই কম্প্রেস করে আপনি, এখানে তো বলা হয়েছে যে 150 থেকে 200 কিলোবাইটও রাখা যায়, কিন্তু অলওয়েজ সব ইমেজগুলো 100 কিলোবাইটের নিচে রাখার চেষ্টা করবেন। ইমেজগুলো জেপিজি রাখাটা বেটার। জেপিজি না পারলে পিএনজিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু জেপিজি রাখাটা বেটার। ইমেজগুলো রিনেম করবেন তার কিওয়ার্ড দিয়ে এবং হাইপেন দিবেন মাল্টিপল ওয়ার্ডের মাঝখানে। 100 কিলোবাইট করে রাখার চেষ্টা করবেন, কারণ ওয়েবসাইটের পারফরমেন্স এটার সাথে জড়িত। 100 কিলোবাইটের থেকে যদি বেশি হয়ে যায়, ওয়েবসাইটের পারফরমেন্স খুব লো হয়ে যাবে। অবশ্যই টেক্সট কন্টেন্ট ইমেজের উপরে কম দেওয়ার চেষ্টা করবেন, দিবেন তো অবশ্যই, কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন। এবং অল্টারনেটিভ ট্যাগ অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু ইমেজ এসইও একেবারেই জিরো। ওকে, সো ইমেজ অপটিমাইজেশন আমরা বুঝে গেলাম। নেক্সট আমরা চলে যাই একটা ওয়েবসাইটের ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটের লিঙ্কিং দুই প্রকার হয়, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, অথবা একে বলা হয় ইনবাউন্ড লিঙ্কিং, যেটা কিনা আপনি যদি আপনার ওয়েবসাইটের ডিফারেন্ট পেজের ভিতরে যদি লিঙ্ক আপ করেন, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং অথবা ইনবাউন্ড লিঙ্কিং। আবার আরেকটা আছে এক্সটার্নাল লিঙ্কিং, যেটা কিনা আপনি যদি অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটের পেজ থেকে যদি কোনো লিঙ্ক অ্যাড করেন আপনার ওয়েবসাইটে, সেটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্কিং অথবা আউটবাউন্ড লিঙ্কিং। সেই দুই প্রকার লিঙ্কিং করা হয়। কেন করা হয় যদি এটা বিস্তারিত আমি একটু আলোচনা করি, তো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং কি জিনিস সেটা যদি আমি এক্সাম্পল হিসেবে দেখানোর চেষ্টা করি, তো জাস্ট আমাকে রাইট এক্সাম্পল খুঁজে বের করতে হবে। কোথায় আছে ঠিক না দেখে বলতে পারছি না। রাইট, আমার এই ব্লগের মধ্যে প্রপার ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে। দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে অনলাইন প্রেজেন্সি, আপনি যদি এখানে ক্লিক করেন, ডেফিনেটলি আমারই ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে চলে আসবে। ইটস কল ইন্টারনাল লিঙ্কিং অথবা
ইনবাউন্ড লিঙ্কিং, আপনি যদি আপনার নিজেরই অন্য একটা পেজের সাথে লিঙ্ক আপ করেন, ইটস কল্ড ইন্টারনাল অথবা ইনবাউন্ড লিঙ্কিং। যখন আপনি অন্য আরেকটা ওয়েবসাইটের পেজের সাথে, যেমন এখানে দেখেন এই পেজের সাথে লিঙ্ক আপ করবেন, এটাকে বলা হবে এক্সটার্নাল লিঙ্কিং অথবা আউটবাউন্ড লিঙ্কিং। এসইওতে এই দুইটা লিঙ্কিং এর যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। কথা হচ্ছে কেন প্রয়োজনীয়তা আছে, ইটস কল রেফারেন্স। কি জিনিস, আপনি একটা টপিক কভার করতেছেন, রাইট? টপিক কভার করতে করতে আপনার একটা টপিকের ভিতরে যদি মনে করেন আপনি গরুর রচনা লিখতেছেন, গরুর রচনা লিখতে লিখতে আপনি কোথাও লিখলেন গরু ঘাস খায়। এখন কথা হচ্ছে কেউ একজন আপনার কন্টেন্টটা পড়তেছে, এখানে ওই যে ঘাস, গরু ঘাস খায়, ঘাস কি জিনিস এটা কিন্তু সে জানে না। এখন লিখতেছেন গরুর রচনা, এখানে তো আর ঘাসের বর্ণনা দিবেন না আপনি। তো আপনি কি করবেন, যেহেতু ঘাসের বর্ণনা আপনি ওই কন্টেন্টের মধ্যে দিবেন না, কিন্তু যে পড়বে এই কথাটা সে তো ঘাসটাকে নাও চিনতে পারে। এখন সে যদি ঘাসটাকে না চিনতে পারে তাহলে কিন্তু তার মনের অভিপ্রায়টা পূর্ণ হলো না। আপনার কন্টেন্ট পড়ে সে জিনিসটা কিন্তু বুঝতে পারবো না। যেমন আমি ওই যে বিভিন্ন ধর্মগ্রন্থ যখন পড়ি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যেগুলো যেমন থাকে, তার কিন্তু একটা রেফারেন্স থাকে, বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড মিনিং করা থাকে, 1 2 3 4 5 লিখে ওই বইয়ের তলার দিকে তার রেফারেন্স ওয়ার্ড বঙ্গানুবাদ দেওয়া থাকে, এরকম, তাই না? তো ইটস কল এটাই। যেমন আপনি এই কন্টেন্টটা পড়তেছেন, পড়তে 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 অনলাইন প্রেজেন্সি, আপনার মাথায় একটা কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই অনলাইন প্রেজেন্সি, কি জিনিস আমি জানি না। এই যে আমি জানি না, এরপরে হয়তোবা আর যে কন্টেন্ট আছে এইগুলো আমি পড়লে হয়তোবা বুঝতে পারবো না, এমন হতে পারে। এবং এই যে আমি জানি না, এটা জানানোর দায়িত্ব কার? অবশ্যই যিনি এই কন্টেন্টটা পাবলিশ করছে। তো আমরা যখন একটা কন্টেন্ট পাবলিশ করব, এমন কোনো টার্ম কি আছে যেটা আমার ইউজার বুঝতে অসুবিধা হয়, সেই টার্মের রিসোর্স আমাকে দিয়ে দিতে হবে। যদি আমারই ওয়েবসাইটের ওই টপিক নিয়ে কোনো কন্টেন্ট লেখা থাকে, সেটাকে আমরা এখানে ইন্টারনাল লিঙ্কিং করে দিব। যদি না থাকে, অবশ্যই আমরা গুগলে সার্চ করে দেখব কোথায় এই টপিকটা আছে। সেই টপিকটা আমরা, যেমন এখানে দেখেন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, আমার ওয়েবসাইটে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কোনো কন্টেন্ট আছে, সরি আছে, এখানে দেওয়া আছে। হ্যাঁ, মানে এটা, এই যে গুগল 200 র্যাঙ্কিং ফ্যাক্টর, এই যে দেখেন আমার ওয়েবসাইটে নেই, অন্য একটা ওয়েবসাইটে আছে, সেটা আমি এখানে র্যাঙ্কিং করে দিচ্ছি। সো এটা এক্সটার্নাল র্যাঙ্কার। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে দাদা, পাইলেই কি র্যাঙ্কিং করবো? অ্যাকচুয়ালি ইরিলেভেন্ট কোনো কিছু র্যাঙ্কিং করা উচিত না। মানে ওয়ার্ড বাই ওয়ার্ড র্যাঙ্কিং করা উচিত নয়। ওয়ার্ড বাই ওয়ার্ড বলতে, এই যেমন আমি এখানে করেছি ঠিক আছে, এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড র্যাঙ্কিং করা উচিত না। যেমন মনে করেন যে এমন কোনো ওয়ার্ড যদি এর মধ্যে চলে আসে যেটা যেটা এখানে এই কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে না, যেমন ব্রেন স্ট্রমিং, কথার কথা ব্রেন স্ট্রমিং কিন্তু এমন কোনো ওয়ার্ড নয়, এমন কোনো টপিক নয় যেটা কিনা এই এসইওর সাথে ইম্পর্টেন্ট। সো আপনি ব্রেন স্ট্রমিং কি জিনিস এটাও ইউজারকে বোঝানোর কোনো দরকার নেই, এর জন্য ইন্টারনাল লিঙ্কিং করার দরকার নেই। এখানে দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর, এই যে র্যাঙ্ক ব্রেন, এটা এসইও একটা রিলেভেন্ট টার্ম, বার্ড এটা একটা এসইও রিলেভেন্ট টার্ম, তাই না? এআই, মেশিন লার্নিং, এগুলো এসইও রিলেভেন্ট টার্ম। এই জন্য আপনাকে টপিক ওয়াইজ ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে, নেভার এভার ওয়ার্ড ওয়াইজ। মানুষকে সব ওয়ার্ডের মিনিং যে আপনাকে দিতে হবে সেটা কিন্তু ইরিলেভেন্ট হয়ে যায়, কনটেক্সট আপনার অন্য আলাদা কনটেক্সট হয়ে যায়। আপনি যে টপিক নিয়ে লিখতেছেন অলওয়েজ সেই টপিকের উপরে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। এখন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এর আবার দুইটা ধরন হয়, একটা হচ্ছে নো ফলো আর একটা হচ্ছে ডু ফলো। তো নো ফলো ডু ফলো আমরা অফ পেজ এসইও ক্লাসে আমি শিখবো, জাস্ট আমি আপনাদেরকে একটু বলি। নো ফলো আর ডু ফলো কথাটার অর্থ হচ্ছে, ইটস একটা এইচটিএমএল ট্যাগ দিয়ে একটা লিঙ্কের নো ফলো ডু ফলো করা হয়। কাদের জন্য? দেখেন গুগলের যারা ক্রলার, যারা না, মানে গুগল তো ব্যক্তি না, ক্রলার, ক্রলার হচ্ছে একটা মেশিন। গুগলের ক্রলার অথবা গুগলের বট যখন আমাদের এই আর্টিকেলটা ইন্ডেক্স মানে রিড করতে আসে, তখন যেখানে লিঙ্ক পায় না কেন, এই লিঙ্ক ধরে ধরে সে ওই আর্টিকেলে ঢুকে চলে যায়। ক্লিয়ার? তো এখন যাওয়ার পর সময় কি করে, যে আর্টিকেলটা আসতেছে সোর্স আর্টিকেল থেকে এই যে ল্যান্ডিং পেজের ভিতরে কি করে, একটা লিঙ্ক জুস পাস করে, মানে একটা এসইও শক্তি ট্রান্সফার করে ওই পেজে। সোর্স যে আর্টিকেল থেকে যে আর্টিকেলে যায়, টু থেকে, মানে ফ্রম থেকে টু। এখন কথা কথা যেখানে এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করা আছে, তো গুগল যখন এখানে আসবে, এটা পড়তে পড়তে যখন এখানে লিঙ্কিং করবে তখন এই আর্টিকেলে যাবে। আমি ডেফিনেটলি চাই না আমার ওয়েবসাইট থেকে এসইও শক্তি এই ওয়েবসাইটে ট্রান্সফার হয়ে চলে যাক,
তাই না? মানে লিঙ্ক জুস পাস, এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে বলা হয়। এই লিঙ্কের মাধ্যমে এসইওর জুস পাস হয়। আরে, খাওয়ার জুস মনে করেন না, মানে ইন্ডাস্ট্রিয়াল ল্যাঙ্গুয়েজ এরকম, লিঙ্ক জুস পাস হয়। তো আমি তো জুস পাস করতে দিব না, এই জন্য এটাকে কি করা হয়, যত প্রকার আমরা এক্সটার্নাল লিঙ্কিং অথবা আউটবাউন্ড লিঙ্কিং করি সবগুলো আমরাকে নো ফলো করে দেই। নো ফলো ফর সার্চ ইঞ্জিন, যেন সার্চ ইঞ্জিন তুমি এই লিঙ্কে ঢুকতে পারবা না। তো সার্চ ইঞ্জিনকে যদি আমি সব এই যে এক্সটার্নাল লিঙ্কে নো ফলো করে দিই, তাহলে সার্চ ইঞ্জিন কখনো এই লিঙ্কে ঢুকতে পারবে না। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু কখনো কোনো আমার যদি ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে কখনো, যেমন ইম্পর্টেন্ট অফ এসিও স্পেশালিস্ট, এই যে ইন্টারনাল লিঙ্কিং, আমি তো চাইবো যে ওই এই যে গুগলের ক্রলার আমার ওয়েবসাইটে ঘুরতে থাকুক এ পেজ থেকে ও পেজে, এবং আমার ওয়েবসাইটে এক পেজ আর এক পেজকে কি করবে, এসইও শক্তি ট্রান্সফার করুক। আমি তো এটা অবশ্যই চাইবো। এই জন্য আমি কখনো যত ইন্টারনাল লিঙ্কিং করি না কেন, কখনো ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আমি নো ফলো ব্যাকলিঙ্ক, নো ফলো লিঙ্ক করবো না, অলওয়েজ সেটা ডু ফলোই থাকবে। ঠিক আছে? এটা কিভাবে করতে হয়, কি বৃত্তান্ত, আমরা নেক্সট ক্লাসে দেখতে পাবো। সো এই হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কিং এর তফাৎ। এখানে কি বলছে দেখেন, ইন্টারনাল লিঙ্কস আর ইউজফুল ফর স্প্রেডিং লিঙ্ক জুস অ্যান্ড স্টেবলেজ সাইট আর্কিটেকচার। হ্যাঁ, ওয়েবসাইটের সাইলো স্ট্রাকচার নামে একটা টপিক আছে, আপনারা একটু ইউটিউব করে দেখবেন। সাইলো স্ট্রাকচার নিয়ে হয়তো বা এখানে লোকাল এসিতে আলোচনা করা হবে না। সাইলো স্ট্রাকচার মানে কি বলা হয়, এই যে রিলেভেন্ট টপিক, অর্থাৎ আই মিন ক্যাটাগরি, এক ক্যাটাগরির সাথে আর একটা ক্যাটাগরি একটা লিঙ্ক আপ করা, ইটস কল ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে এক টপিকের সাথে অন্য টপিকের লিঙ্ক আপ করা, যেন গুগলের ক্রলার একধার দিয়ে ঢুকে পুরো ওয়েবসাইটটা ঘুরে আসতে পারে, তাকে বাধ্য করানো একরকম যে তুমি ঘুরবা না, গোলকধাঁধার ভিতরে ফেলে দেওয়া, যে আমার ওয়েবসাইটে ঘুরতে ঘুরতে মনে থাকো। ইটস কল সাইলো স্ট্রাকচার, নিয়ে একটু পড়বেন। সাইলো স্ট্রাকচার আলাদা আলাদা ইন্ডাস্ট্রিতে আলাদা আলাদা সাইলো স্ট্রাকচার করা হয়, এবং এটাকে বলা হয় স্প্রেডিং লিঙ্ক জুস। এই যে লিঙ্কিং এর মাধ্যমে লিঙ্ক জুস স্প্রেড করা হয় এক পেজের সাথে এক পেজে। এই জন্য শক্তিশালী ওয়েবসাইটের সাথে, যেটা কিনা আগে পাবলিশ করা হয়েছে, ওই ধরনের ওয়েবসাইটের সাথে ইন্টারনাল লিঙ্কিং করা হয়, নতুন ওয়েবসাইট নতুন পেজগুলোকে যেন নতুন পেজে একটা র্যাঙ্কিং ফ্লো চলে আসে। মেক শিওর ডু ফলো ইন্টারনাল লিঙ্কিং, দেখেন যেটা বলছিলাম আমরা, ডু ফলো ইন্টারনাল লিঙ্কিং মেক শিওর করতে বলছে এখানে। ইন্টারনাল লিঙ্কিং গুলো সব ডু ফলো করতে বলছে, অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং শুড নো ফলো। ক্লিয়ার? বিকজ উই ডোন্ট পাস আউট লিঙ্ক জুস অর অথরিটি টু আদার সাইট। কারণ কি, আমরা অন্য সাইটকে লিঙ্ক জুস দিতে চাই না। এ ওয়েল অপটিমাইজ ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার ক্যান কিপ ভিজিটর from long time to your pages and the bounce rate will be decrease. A well optimized internal linking structure মানে এখানে একটা সাইলো স্ট্রাকচার হয়ে যাচ্ছে। ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার যদি আপনি সুন্দরভাবে করতে পারেন একই টপিকের সাথে অন্য ক্যাটাগরি এইগুলো, তাহলে কি হবে, একটা লং টাইম আপনার পেজের ভিতরে কি করবে, আপনার ভিজিটররা এবং একই সাথে ক্রলারও থাকবে, এবং বাউন্স রেটটা অনেক কমে যায়। বাউন্স রেট মানে কি, আপনার ওয়েবসাইটে ঢুকলো, ঢুকে বের হয়ে চলে আসছে। এটা যদি যত আপনার ওয়েবসাইটে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ আপনার জন্য ভালো, বাউন্স রেট কমে যাবে, তাই না? তো এক পেজের থেকে আরেক পেজে গেলে তো বাউন্স রেট কমবে স্বাভাবিকভাবে। তারপর শুড মেইনটেইন এ মিনিমাম অফ ওয়ান বাউন্ড আউটবাউন্ড লিঙ্ক ফর এ পেজ। এখানে বলতেছে আমরা অনেক সময় আউটবাউন্ড লিঙ্ক টোটালি করি না, একেবারেই না করা উচিত না। এখানে বলতেছে মিনিমাম একটা আউটবাউন্ড লিঙ্ক করা উচিত। হ্যাঁ, সবসময় করার দরকার নেই, তবে মাঝে মাঝে করবেন আর কি। উই শুড পুট এ মিনিমাম অফ 2 অ্যান্ড ম্যাক্সিমাম অফ 8 ইন্টারনাল লিঙ্কিং। দেখেন এই নাম্বারগুলো আসলে ভোগাস, বিভিন্ন এক্সপার্ট কথা বলে যে আগে একটা সময় এটা প্র্যাকটিস ছিল যে এরকম যে বলা হতো 10:4, মানে সরি 10:2 মেবি, আমার ঠিক মনে নেই। আগে এই প্র্যাকটিস গুলো হতো, এখন আমার এগুলো ওইভাবে তো করা হয় না, যে আপনি 10টা ইন্টারনাল লিঙ্কিং করলে 2টা এক্সটার্নাল লিঙ্কিং করতে পারেন। মেবি 7:3 ছিল, আমার ঠিক মনে নেই। এরকম বিভিন্ন ইনস্ট্রাক্টররা বলতো বিভিন্ন ভাবে আগের। সো এখন আর এটার কোনো বাউন্ড নেই, আপনি ইচ্ছা মতো করতে পারবেন, যতগুলো পসিবল ততগুলো ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করতে পারবেন। এর কোনো রকম মানে এখন ন্যাচারাল ফ্লোটা মেনটেন্স করা হয়, ঠিক আছে, এটার কোনো গুরুত্ব নেই। ইটস ইম্পর্টেন্ট টু অলওয়েজ ইউজ লিঙ্ক দ্যাট আর টেক্সট ইনস্টেড অফ ইমেজ। ঠিক আছে, ডোন্ট মেক দ্য মিস্টেক অফ লিঙ্কিং উইথ এ পেজ টুয়াইস বিকজ গুগল অনলি কাউন্ট ওয়ান লিঙ্ক। ওকে, মানে একটা পেজের সাথে 2বার ইন্টারনাল লিঙ্কিং করার মানে কোনো দরকার নেই, ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্কিং যাই হোক, একটা পার্টিকুলার পেজের সাথে, কারণ গুগল একটাই কাউন্ট করবে, এটাই আর কি। সো ঠিক আছে, এভাবে অবশ্যই একটা ইন্টারনাল লিঙ্কিং করবেন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইন্টারনাল লিঙ্কিং স্ট্রাকচার না করলে আপনার ওয়েবসাইট ক্রল হবে না ঠিক মতো, ইন্ডেক্স হবে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ওকে, সো অন পেজ এসইও এর ভিতরে দেন একটা আছে ভয়েস সার্চ অপটিমাইজেশন। খুব
স্মার্টলি ভয়েস সার্চ এখন রেজ হচ্ছে, সবার হাতে স্মার্টফোন। হ্যাঁ গুগল, আমি ঢাকা থেকে খুলনায় যাব, কিভাবে যাব বলো তো, এইভাবে বলি না আমরা? হ্যাঁ। সো এখন ভয়েস সার্চের জন্য আসলে অনেকগুলো কাজ করতে হয়। তো লোকাল এসইও তে ওইভাবে ভয়েস সার্চ স্ট্রংলি লোকাল এসইওতেই করা হয়, কারণ এই যে আশেপাশে, আমার আশেপাশে হসপিটাল কোথায়, আশেপাশে পাবলিক টয়লেট কোথায়, এইভাবে আমরা কিন্তু ভয়েস সার্চ দিয়ে খোঁজার চেষ্টা করি। মানে ভয়েস সার্চে আমরা কিন্তু কোশ্চেন করি গুগলকে, ইনফরমেটিভ কিওয়ার্ড এখানে ইয়া করি। এখন আমরা তো একটা এই যে ওয়েব পেজ মানে সার্ভিস পেজ গুলো আমরা অপটিমাইজ করব কমার্শিয়াল কিওয়ার্ড দিয়ে, এরকম একটা কথা বলছিলাম। আমাদের যে সার্ভিস পেজ গুলো থাকবে, তাই না, এখানে লাইক দেন আমাদের ওয়েবসাইটে কি ছিল, এই সার্ভিস সিলেট, ঢাকা, খুলনা, আমরা মনে হয় এইভাবে অটো অটো সার্ভিস নিয়ে কথা বলছিলাম নাকি, এটা কি কি সার্ভিস ছিল, যাই হোক যে সার্ভিসই থাক, আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম। তো এখানে কি হয়, এখানে এটা কি, কার ওয়াশ সার্ভিস, সরি কার ওয়াশ সার্ভিস নিয়ে আমরা কথা বলছিলাম। তো এখানে কি করতে হবে, আমাদের কিছু এরকম মোস্ট পসিবল কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেগুলো ইনফরমেটিভ কিওয়ার্ড, আই মিন ডাব্লিউএইচ কিওয়ার্ড, হাউ, হোয়াট, ওয়েন, এই ধরনের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। খুঁজে আপনি যদি প্রত্যেকটা পেজে করেন, প্রত্যেকটা পেজে আপনি 4টা 5টা করে ওই কিওয়ার্ড ফোকাস করে ওই কিওয়ার্ড গুলো যদি কন্টেন্টের মধ্যে দিতে পারেন তো বেটার। যদিও কন্টেন্টের মধ্যে এরকম ইনফরমেটিভ কিওয়ার্ড দেওয়া একটু কঠিন ব্যাপার, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি যে নিয়মটা ফলো করি, প্রত্যেকটা পেজে একটা এফএকিউ সেগমেন্ট অ্যাড করে দিই, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই নিচের দিকে একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করে দিই। করলে কি হয়, ওইটা আমাদের ভয়েস সার্চের জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা টপিক আছে যেটা আমরা এই যে টেকনিক্যাল এসইও ক্লাসে শিখবো, স্কিমা মার্কআপও করা যায় ভয়েস সার্চের জন্য। সো এই ব্যাপারগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? সো এই যে ওয়ান পেজ এসইও যেটা আমি আলোচনা করলাম, এটা কিভাবে আমাদের ওয়েবসাইটের এই যে প্রত্যেকটা পেজে ইমপ্লিমেন্ট করা পসিবল, এবং একই সাথে আমরা যখন পোস্ট দিব এখান থেকে পোস্টে ইমপ্লিমেন্ট করা পসিবল, আমি আগামী ক্লাসে আলোচনা করব। ওকে, সো ধন্যবাদ। এই ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন, অবশ্যই দেখতে হবে, কারণ এসইও কন্টেন্ট ইজ দ্য কিং, এখানে কন্টেন্ট পার্ট নিয়ে কাজ করা হয়। এবং এখানে যে টপিকগুলো আমি আলোচনা করলাম, এটা ভাবার কোনো সুযোগ নেই যে এটার গুরুত্ব একটু বেশি, এটার গুরুত্ব একটু কম, না। এখানে এরকম কোনো সুযোগই নেই, এখানে প্রত্যেকটা পার্টিকুলার অংশ একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া অন্যটা বিবেচনা করাই যায় না। ওকে, তো ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিক্যাল অন পেজ এসইও ক্লাসে। আমি চাচ্ছিলাম অন পেজ এসইও নিয়ে আরো 2টা ক্লাস করতে। একটা হচ্ছে কিভাবে পেজ গুলো অপটিমাইজ করবেন এবং পোস্ট গুলো অপটিমাইজ করবেন, যদি একই ব্যাপার একটা ভিডিওর ভিতরে যদি আলোচনা করা পসিবল হয় আমি সেটাই করে দিব, কোনো টেনশন নেই। ধন্যবাদ সবাইকে।